যতীন্দ্রনাথ সেনগুপ্তের কবিতায় আছে, ঠোকাঠুকি নাই, গতিবিজ্ঞানে বাধা আছে চারিধার। কিন্তু রাজনীতির গতিবিজ্ঞানে আজ সেনার সঙ্গে পুলিশের, কেন্দ্রের সঙ্গে রাজ্যের যে ঠোকাঠুকি আমরা দেখতে পাচ্ছি, সেটা এক কথায় নজিরবিহীন এবং চূড়ান্ত উদ্বেগে। সেই নিয়েই আজ প্রথম প্রশ্ন। সিপির গাড়ির সামনে বিপজ্জনকভাবে ট্রাক চালানোর অভিযোগ, সেনাকর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করল কলকাতা পুলিশ। তৃণমূলের মঞ্চ খোলার পর সেনাবাহিনীর সঙ্গে সংঘাতের পারদ কি ক্রমশই চড়ছে? দ্বিতীয় প্রশ্ন। সেনার গাড়ি চালকের বিরুদ্ধে তড়িঘড়ি এফআইআর, ফুটেজ প্রকাশ করে সাংবাদিক বৈঠক পুলিশের। একই দিনে ঘটকপুকুরে তৃণমূল বিধায়কের পাইলট কারের ধাক্কায় এক অসহায় নাগরিকের মৃত্যু। 1 বছর আগেই পুলিশের গাড়িটার রেজিস্ট্রেশন বাতিল হয়ে গেছিল। ঘটকপুকুরের ঘটনায় কোথায় গেল পুলিশি তৎপরতা? তৃতীয় প্রশ্ন। রাস্তা থেকে সংঘাতের আঁচ বিধানসভাতেও। মঞ্চ খোলা প্রসঙ্গে বাংলাদেশে পাক সেনার অত্যাচারের ইতিহাস টানলেন শিক্ষামন্ত্রী। প্রতিবাদ করে সাসপেন্ড বিরোধী দলনেতা। ৭১-এর গণহত্যার সঙ্গে মেয়র রোডের মঞ্চ খোলার তুলনা কি আদৌ চলে? চতুর্থ প্রশ্ন। দাগি শিক্ষকদের তালিকা বেরোতেই নিজেই কান ধরে উঠবোস করলেন তমলুকের তৃণমূল কাউন্সিলর। বললেন, টাকা নেয়ার পরও মুখ খুলছেন না জেলার নেতারা। এরপরও দাগি নেতাদের কেন দল থেকে বের করবেন না কলকাতার নেতারা? পঞ্চম প্রশ্ন। নিয়োগ দুর্নীতিতে বাজেয়াপ্ত 238 কোটি টাকার নগদ ও সম্পত্তি, কোর্টে জানিয়েছে ইডি। এবার বাক কমিটির আইনজীবী বললেন, দুর্নীতির অঙ্ক হতে পারে 3 থেকে 4 হাজার কোটি টাকা। অনুমান সত্যি হলে কোন কোন নেতার কাছে গচ্ছিত আছে এই বিপুল টাকা? তবে শুরুতেই দেখাবো রাস্তা থেকে বিধানসভা, সেনার সঙ্গে সংঘাতে সরকার। দেখুন, সংঘাত একেবারে সপ্তমে। একদিকে সেনা, আরেকদিকে পুলিশ। সোমবার শুরুটা হয়েছিল তৃণমূলের মঞ্চ খোলা দিয়ে। মঙ্গলবার সেনা এবং রাজ্য প্রশাসনের সেই সংঘাতের পারদ আরও চড়ল, আর তার আঁচ পৌঁছল রাস্তা থেকে বিধানসভা অবধি। এদিন মহাকরণের কাছে কলকাতা পুলিশ কমিশনারের গাড়ির সামনে বিপজ্জনকভাবে গাড়ি চালানোর অভিযোগে সেনার ট্রাক চালকের বিরুদ্ধে এফআইআর করল পুলিশ। উনি হঠাৎ করে লেনটা ভায়োলেট করে রাইট টার্ন করেন, যে কোনো পেছনে অনেক গাড়ি ছিল। उस टाइम कमिश्नर साहब आ रहे थे उधर से, हमको तो उतना पता नहीं था। রাজপথের এই টানটান উত্তেজনার আঁচ পৌঁছয় বিধানসভাতেও। একটি প্রস্তাব নিয়ে আলোচনায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, 1971 সালের 25শে মার্চ বাংলাদেশে যে সেনা অভ্যুত্থান হয়েছিল, যেভাবে নির্বিচারে বাঙালিদের হত্যা করা হয়েছিল, সোমবার কলকাতায় সেনাবাহিনীর ভূমিকা সেই ছবিটা আরও একবার মনে করিয়ে দিয়েছে। সেনার অপমানের অভিযোগে প্রতিবাদে সরব হন শুভেন্দু অধিকারী। তাঁকে গোটা অধিবেশনের জন্য সাসপেন্ড করে দেন অধ্যক্ষ। এই নিয়ে ধুন্ধুমার বাঁধে বিধানসভা চত্বরে। বাংলাদেশে সামরিক অভ্যুত্থানের সঙ্গে ইন্ডিয়ান আর্মির তুলনা করেন গতকাল অবৈধ ছামড়া ভাঙা নিয়ে। আমরা ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ, ভারতীয় সেনার অপমান মানছি না, মানব না। ব্রাত্য বসু অবশ্য অবস্থানে অনড় থেকে পাল্টা যুক্তি দিয়েছেন। পাকিস্তান সেনাবাহিনীকে আমি যদি নিন্দা করে থাকি, আমি বেশ করেছি, আবার করব। পাকিস্তানি সেনাবাহিনী সেদিন যেটা চালিয়েছিল, একটা বর্বর অমানসিক ঘটনা। অন্যদিকে সোমবার মেয়র রোডে তৃণমূলের যে ভাষা আন্দোলনের মঞ্চ সেনা খুলে দিয়েছিল, তা সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ডোরিনা ক্রসিং এ। কলকাতার পাশাপাশি জেলাতেও এদিন প্রতিবাদ কর্মসূচি পালন করে তৃণমূল। মহিব ঠাকুর চক্রবর্তী, আশাবুল হোসেন ও বিজেন্দ্র সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, রাস্তা থেকে বিধানসভা, সর্বত্র লড়াই। সেনাবাহিনী বনাম পুলিশ, রাজ্য বনাম কেন্দ্র, তৃণমূল বনাম বিজেপি। দেখুন, এই তৃণমূল বনাম বিজেপি নিয়ে আমার কিচ্ছু বলার নেই। গণতন্ত্রে তো এটাই স্বাভাবিক, শাসক বিরোধীর লড়াই থাকবে। কিন্তু এই রাজ্যের লড়াই খ্যাপাদের কল্যাণে সেনাবাহিনীর সঙ্গে রাজ্য সরকারের যেন প্রায় একেবারে মুখোমুখি সংঘাতের পরিস্থিতি। পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশের একটি অঙ্গরাজ্যে এ কোন অশনি সংকেত? গতকাল যা ছিল তৃণমূলের মঞ্চ খোলা নিয়ে সেনাবাহিনীর সঙ্গে সরাসরি শাসক দলের এবং রাজ্য সরকারের সংঘাত, আজ অত্যন্ত দুর্ভাগ্যবশত তার পারদ আরও চলল দুটো ঘটনায়। প্রথম ঘটনা আপনারা জানেন, কলকাতার পুলিশ কমিশনারের কনভয় এসে পড়া সেনাবাহিনীর একটা ট্রাকের বেআইনি টার্নিং। দ্বিতীয়টা আরও মারাত্মক। বিধানসভায় শিক্ষামন্ত্রীর ৭১-এর পাক সেনার ভূমিকার সঙ্গে মেয়র রোডের গতকালকের ঘটনার তুলনা, আর তাতে বিরোধী দলনেতার প্রতিবাদ এবং বিধানসভার গোটা অধিবেশনের জন্য সাসপেন্ড হওয়া। আমার প্রথম বক্তা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার প্রণব ঘোষ। ব্রিগেডিয়ার ঘোষের কাছে আমার প্রথম প্রশ্ন থাকবে যে চিরকাল সেনার সঙ্গে রাজ্যের একটা সুষ্ঠু সমন্বয়, একটা পারস্পরিক সহযোগিতার ছবিটাই তো আমরা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় দেখে এসেছি। সে প্রাকৃতিক বিপর্যয় বলুন, দুর্ঘটনা বলুন, যে কোনো ঘটনায় সেনার সাহায্য রাজ্যগুলো চায় এবং প্রায় সঙ্গে সঙ্গে পায়, এবং সেটাই স্বাভাবিক।
কিন্তু এ রাজ্যের পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে? গত দুদিন ধরে আমরা মানে আর্মির আর্ম ফোর্সেস, ইন্ডিয়ান আর্ম ফোর্সেস কেমন যেন একটা সমস্ত নিউজের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। অ্যান্ড দ্যাট টু ফর আমার মনে হয় একেবারেই রং রিজনস। এর সঙ্গে একটা অর্গানাইজেশন, একটা ইন্ডিয়ান আর্ম ফোর্সেস যারা টোটালি পলিটিক্যাল, যারা জাত বোঝে না, যারা ধর্ম বোঝে না, যারা সবাইকে নিয়ে একসঙ্গে থাকে, তাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, আমরা এগুলো বুঝেই না, ঠিক করে বুঝতেই পারি না এই ব্যাপারগুলো কী। কিন্তু তার মাঝখানে যখন আমরা এই সকল নিউজের কেন্দ্রবিন্দু হয়ে উঠি, তখন সত্যি কথা বলতে কি আমাদের মতন যারা এত বছর আর্ম ফোর্সের সঙ্গে অলমোস্ট মোর দ্যান 60 ইয়ার্স সময় কাটিয়েছি, তারা খুব ব্যথিত হল। কারণ পার্লামেন্টারি ডেমোক্রেসিতে কেন্দ্র এবং রাজ্য এরা যদি একস্বরে একসঙ্গে কাজ না করে, এক কথা না বলে, মোটামুটি এক কথা না বলে, আমি বলছি না সব কিছুই গলা মেলাতে হবে, তাহলে কখনো দেশের অগ্রগতি হতে পারে না। এবং কোনো বিরোধ বা কোনো কনফ্লিক্ট হলে আলোচনার মাধ্যমে কেন সলভ করা যাবে? কোনো কিছু আছে, ধরুন কোনো রকম প্রবলেম, আমরাও তো মানুষ, আমরা তো কোনো দেবতা নই, আমরাও তো মানুষ। আমরা যদি কোনো কারণে কোনো ভুল করি, ভ্রান্তি করি, তাহলে পরে কথা বলে আলোচনা করে সেটাকে একটা ইস্যু তৈরি করে তার থেকে পলিটিক্যাল মাইলেজ কে কতটা গেইন করবে, এইটাই যদি দেশের নিয়ম হয়ে ওঠে, তাহলে সমস্ত জিনিসগুলো কিন্তু পিছিয়ে চলে যাবে, দেশ পিছনে চলে যাবে। আর আমরা আর্মিতে চিরকাল জানি খালি তিনটে কথা, দেশ কি ইজ্জত, ফৌজ কি ইজ্জত আর পল্টন কি ইজ্জত। এর বাইরে আমরা কিচ্ছু জানি না। আমরা জানি যেখানে কোনো কারণে আমরা আমাদের দেশের ইজ্জতের সঙ্গে কম্প্রোমাইজ করি না। আপনারা যখন এই সমস্ত পলিটিক্যাল ব্যাপারে আমাদেরকে টানাটানি করেন, আমরা জানি আপনারা আমাদেরকে ভীষণ ভালোবাসেন, আমাদের কথা বললে পরে আপনাদের দু চোখেই হু হু করে জল পড়ে। এই দেখো ইন্ডিয়ান আর্মি কী করছে কি না করছে, চারিদিকে কীরকম ভালোবাসা, কীরকম প্রেম আপনাদের সঙ্গে আমাদের। কিন্তু তারপরে যখন আমাদেরকে কীরকম করে যেন হঠাৎ একটা প্যান্ডেল খোলা, একটা গাড়ির মাইনর ট্রাফিক ভায়োলেশন, সেটার সঙ্গে কেউ একজন বিদ্বান লোক সেটাকে তুলনা করে বসলো যে ৭১-এর যুদ্ধের আগে পাকিস্তান আর্মির লোকেরা কিভাবে নৃশংস ব্যবহার করেছিল বাঙালিদের সঙ্গে, বাংলাদেশি নাগরিকদের সঙ্গে। আমি তো কি কনটেক্সট এই সমস্ত আলোচনা হয় সেগুলোই ভাবতে পারি না। যেগুলো হয় কী করে, এগুলো মানুষের মাথায় আসে কী করে, এগুলো এই মানুষরা বলে কী করে। কামিং ব্যাক টু দিস ইনসিডেন্ট অফ কালকের এই আজকে সকালের এই অ্যাক্সিডেন্টের, ওটা আমি ফুটেজটা যেটুকু দেখেছি, মাইনর অ্যাক্সিডেন্ট, একটা বারবার করে দেখলাম যে একটা 2 ট্রাকটা যেটা, সেটা একটা টাটা ট্রাক 2.5 টনার্স। এটা তবে অ্যাক্সিডেন্ট নয়, এটা তো মানে মাইনর ট্রাফিক রুল ভায়োলেশন। হি ওয়াজ ইন দ্য লেফট লেন, লেফট মোস্ট লেন। সেখান থেকে ও দুটো জিনিস করতে পারতো, একটা either he was trying to turn right একদম, or he was coming to the main lane to go forward। কারণ ওর গাড়িটা পুরোটা টার্ন করেনি, গাড়িটা যদি দেখে থাকেন তাহলে আবার 30 ডিগ্রি ওর টার্ন করেছে এবং যাচ্ছিল। হয়তো অমনি করেই আমরা ফার্স্ট লেন থেকে সেকেন্ড লেন অথবা থার্ড লেনে যখন যাই তখন আসি, যেহেতু গাড়িটা বিরাট বড় সেই জন্যে ইট অ্যাট্রাক্টেড এভরিবডিজ অ্যাটেনশন। অ্যান্ড পুলিশ কমিশনার হু ওয়াজ ফলোয়িং দ্যাট ভেহিকল, আমি তো ওনার সঙ্গে কোনো কনভয় দেখলাম না, কোনো পাইলট দেখলাম না, পিছনে একটা লাল রঙের গাড়ি ছিল এইটুকুনি দেখলাম, আর কোনো গাড়ি দেখিনি। ওনার গাড়িতে নোটিস করিনি, আমি কিছুতেই অনেক করে দেখার চেষ্টা করলাম কিন্তু পারলাম না, যে কোনো ফ্ল্যাশারও ছিল না, যে ব্লু ফ্ল্যাশার হবে কি রেড ফ্ল্যাশার হবে, কিছু হবে যা দিয়ে
কেউ বুঝতে পারবে কেন যখনই আমরা রাজদিকে টার্ন করি। তবে আমি শুধু বলি যে ছবিটা ফুটেজটা আপনি ভালো করে দেখলে বুঝতে পারবেন, একটা কালো এসইউভি ওই ফাঁক দিয়ে ঘুরে বেরিয়ে গেল। আমি আপনার কাছে দুটো স্পেসিফিক প্রশ্নে আসবো, যা ঠিক উল্টো দিকের কয়েনের উল্টো পিঠটা নিয়ে আমি বৈশ্বনাথদার কাছে যাব। কিন্তু তার আগে আপনার কাছে ধরুন কালকের ঘটনা, আমরা তো সাধারণভাবে সেনাবাহিনীর জওয়ানরা মঞ্চ খুলছেন, উঠে বাঁশ খুলছেন, এই ছবি দেখি না। এইটা সেনাবাহিনী জানিয়েছে বারবার তারা কমিউনিকেট করেছিলেন। আমি বলছি এইটা কি ক্লোজ কোঅর্ডিনেশনের মাধ্যমে সরকারের সঙ্গে বা রুলিং পার্টির সঙ্গে কথা বলে তাদের দিয়ে করানো যেত না? 100 বার করানো যেত। তাহলে কোনো কোনো কারণই নেই জিনিসটাকে ইস্যু তৈরি করার। একটা টেলিফোন কল ফ্রম দ্য মিনিস্ট্রি, এনিবডি, চিফ সেক্রেটারি হোক, হোম সেক্রেটারি হোক, কেই হোক, যদি জিওসি বেঙ্গল এরিয়াকে করতেন যে ভাই এরকম, মানে আমরা সাধারণত কি দেখি, ফোর্ট উইলিয়াম থেকে ফোন এলো, ডিসি হেডকোয়ার্টার, সিপি অব্দিও যেতে হয় না, ডিসি হেডকোয়ার্টার সেই আদেশটা যেহেতু আর্মির জমি অনুমতির সময় অতিক্রান্ত সেটা মানা হলো, আর্মিকে খুলতে হলো কেন? দ্যাট ইজ এক্স্যাক্টলি, আর্মিকে কেন খুলতে হলো? কেননা প্রথমে 2 দিনের পারমিশন দেওয়া হয়েছিল, তার জন্য ওনারা সিকিউরিটি ডিপোজিট দিয়েছিলেন। এরপরে দেখা গেল যে ওটা খোলা হচ্ছে না, তখন আর্মি কেপ গিভিং রিমাইন্ডার, এ নয় কি যে হঠাৎ এসে কেউ খুলতে শুরু করে দিয়েছে, দে কেপ গিভিং রিমাইন্ডার একদম টু লালবাজার এবং থিংস টু দ্যাট এফেক্ট। তারপরেও যখন এটা খোলা হলো না, দেন প্রবাবলি আর্মি স্মেল্ট সামথিং ইজ রং সামওয়্যার। অ্যান্ড এটা তো কি মুশকিল, আমার জমি, আমার জমিতে আমি আছি, একদম সেখানে সেই অথরিটি নিয়ে কোনো প্রশ্ন উঠতে পারে না। খুব একটা ক্রেডেন্স দিই না যে আমি কেন খুলছি, আর্মির লোকেরা কেন খুলছে। আমি চাই না বাইরের থেকে কেন, আমরা উই আর সেলফ সাফিসিয়েন্ট, আমাদের জওয়ানরা গিয়ে সমস্ত কিছু করে কাজ, মঞ্চ বাঁধেও তারা, মঞ্চ খোলেও তারা। এটা এমন কি একটা আশ্চর্যজনক ব্যাপার নয় যে আর্মির লোকেরা গিয়ে মঞ্চ খুলছে জাস্ট বিকজ ইট ইজ এ পলিটিক্যাল মঞ্চ হয়। কিন্তু এই পলিটিক্যাল মঞ্চটা তো অন্য কোথাও নয়, মানে শহরের অন্য কোনো। আমি আপনার সঙ্গে ব্রিগেডিয়ার ঘোষ সম্পূর্ণ একমত যে সেন্সিটিভিটিটা পলিটিক্যাল মঞ্চ বলে, কিন্তু আর্মির জওয়ানরা এই সামান্য কাজটা করবে না কেন? আমি এইখান থেকে একেবারে সেনাবাহিনীর যে বিবৃতি কালকের ঘটনায়, তারপর আজকের পার্টে আসব, একটু আপনাদের পড়ে শোনাই। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ভারতীয় সেনাবাহিনী ময়দান এলাকার 2 দিনের জন্য কর্মসূচির অনুমতি দেয়। 3 দিনের বেশি অনুষ্ঠানের জন্য ভারত সরকারের, কালকেও বারবার এই অনুষ্ঠানে বলেছি, ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রক থেকে অনুমতি নিতে হয়। কর্মসূচির জন্য 2 দিনের জন্য অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু মঞ্চটি প্রায় 1 মাস ধরে করা হয়েছে। অস্থায়ী কাঠামো সরানোর জন্য আয়োজকদের কাছে বেশ কয়েকবার বলা হলেও সেটি সরানো হয়নি। এরপর কলকাতা পুলিশকে জানিয়ে, যেখানে মূল মুখ্যমন্ত্রীর আপত্তি ছিল যে জানানো হয়নি, সেনাবাহিনীর দাবি, তাদের বিবৃতি বলছে এরপর কলকাতা পুলিশকে জানিয়ে সেনাবাহিনী কাঠামোটা সরাচ্ছে। এটা ছিল কালকের বিবৃতি। আয়োজকদের মূল একজন এই মুহূর্তে স্টুডিওতে আছেন, বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, আমি তার কাছে যাব। কিন্তু তার আগে আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা যেটা ব্রিগেডিয়ার ঘোষ ছুঁয়ে গেলেন, সেটা আমায় আসতেই হবে, সেটা হচ্ছে বিধানসভার ঘটনা। বিধানসভায় শিক্ষামন্ত্রীর বক্তব্য, তার প্রতিবাদ বিরোধী দলনেতার, গোটা অধিবেশনের বাকি দিনগুলোর জন্য তিনি সাসপেন্ড হলেন। দেখাবো। 1971 25 মার্চে পাকিস্তান সেনাবাহিনী, খান সেনার দল ঢাকা ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে নিরীহ সাধারণ নিজের রাষ্ট্রের বাঙালির উপর গুলি চালিয়েছিল কি চালায়নি? বলছে বাংলাদেশে যে সামরিক কূ হয়েছিল কালকে সেই রকম সামরিক বাহিনীকে লাগিয়ে দেয়। সেনার সঙ্গে রাজ্য প্রশাসনের সংঘাতের আঁচ এবার পৌঁছল বিধানসভাতেও। সোমবার মেয়র রোডে তৃণমূলের মঞ্চ খুলে দিয়েছিল সেনা। তা নিয়ে বলতে গিয়ে 1971 সালের 25শে মার্চের কথা টানলেন শিক্ষামন্ত্রী। সেনার অপমানের অভিযোগ তুলে প্রতিবাদে সরব হয়ে গোটা অধিবেশনের জন্য সাসপেন্ড হলেন শুভেন্দু অধিকারী। বাংলা ও বাঙালিদের উপর আক্রমণের প্রতিবাদে মঙ্গলবার বিধানসভায় সরকারি প্রস্তাব পেশ করেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। জানিয়ে বলতে উঠে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, 1971 সালের 25শে মার্চ বাংলাদেশে যে সেনা অভ্যুত্থান হয়েছিল, যেভাবে নির্বিচারে বাঙালিদের হত্যা করা হয়েছিল, সোমবার কলকাতায় সেনাবাহিনীর ভূমিকা সেই ছবিটা আরও একবার মনে করিয়ে দিয়েছে। ব্রাত্য বসুর এই মন্তব্যের প্রতিবাদে সরব হন বিরোধী দলনেতা। ভারতীয় সেনা জিন্দাবাদ বলে বিধানসভার ভেতরেই স্লোগান তোলেন বিজেপি বিধায়করা। অধ্যক্ষের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন বিরোধী দলনেতা। এরপরই শুভেন্দু অধিকারীকে গোটা অধিবেশনের জন্য সাসপেন্ড করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। মার্শাল ডেকে বিরোধী দলনেতাকে বিধানসভার বাইরে বের করে দেওয়ার নির্দেশ দেন তিনি। প্রতিবাদে ওয়াকআউট করে বিজেপি। ভারতীয় সেনার অপমান মানছি না, মানব না। পাকিস্তানের দালাল তৃণমূল হটাও। পাকিস্তানের দালাল ছাড়া কেউ নয়। ব্রাত্য বসুর বক্তৃতা শুনুন আপনি। বলছে
সামরিক বাহিনী রাজনৈতিক কারণে কাল তৃণমূলের অবৈধ স্ট্রাকচার ভেঙেছে। বলছে বাংলাদেশে যে সামরিক কু হয়েছিল কালকে সেই রকম সামরিক বাহিনীকে লাগিয়ে দেওয়া হয়েছে। তৃতীয় বলছে মমতা ব্যানার্জিকে দেখে ভয়ে ভারতীয় সেনা পালিয়েছে। এর থেকে দেশ বিরোধী কথা আর হতে পারে না। শিক্ষামন্ত্রী অবশ্য নিজের অবস্থানে অনড়। ৭১ সালের ২৫শে মার্চের পর সেই দিনটা থেকে স্বাধীন বাংলাদেশের দাবি আরো জোরালো আরো পাকাপোক্ত হয়েছে। ১৯৭১ সালে ২৫শে মার্চের ঘটনার যদি পাকিস্তান সেনাবাহিনীকে আমি যদি নিন্দা করে থাকি, আমি বেশ করেছি, আবার করব। পাকিস্তানি সেনাবাহিনী সেদিন যেটা চালিয়েছিল একটা বর্বর অমানসিক ঘটনা। পাকিস্তান সেনাবাহিনীকে আমি নিন্দা করে করবো না তো কি করবো আমি? এ শিক্ষামন্ত্রী যে ভাষণ দিয়েছেন তাতে সব থেকে বেশি খুশি হবে পাকিস্তানের সেনাবাহিনীর নায়ক মুনির সাহেব। একটা সামান্য 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 আপনার রাজনৈতিক বিষয়, সেইটাকে টেনে নিয়ে যাচ্ছেন আপনি ৭১-এর বাংলাদেশ। ৩০ লক্ষ বাঙালিকে সেদিনকে হত্যা করেছিল পাকিস্তানি সেনারা। ১ কোটি মানুষকে সেদিনকে পালিয়ে আসতে হয়েছিল ওপার বাংলা থেকে। আপনি দালালি করছেন। শুভেন্দু অধিকারীকে চলতি অধিবেশনের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়েছে। ২০২১ সাল থেকে এই নিয়ে ৫ বার বিধানসভা থেকে সাসপেন্ড হলেন বিরোধী দলনেতা। ভারতীয় সেনাকে অপমানের প্রতিবাদে এদিন মানিকতলায় বিক্ষোভ দেখায় বিজেপি। উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন ও ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আমি বিস্মিত। বিরোধী দলনেতার কথা, আমরা তো কেউ বিধানসভার ভেতরে ছিলাম না, বিরোধী দলনেতার কথা এবং বিজেপি বিধায়কদের কথা যদি সত্যি হয়, মেয়র রোডের গতকালের মঞ্চের বাঁশ খোলার ঘটনার সঙ্গে স্বয়ং রাজ্যের শিক্ষামন্ত্রী তিনি তুলনা করছেন ১৯৭১ সালের খানসেনা রাজাকারদের যৌথভাবে চালানো গণহত্যার সঙ্গে। আমি আনন্দবাজার পত্রিকার পুরনো ক্লিপিংস আমাদের আর্কাইভেও আছে। আমি বলছি, অপারেশন সার্চলাইট শুরু হয় ২৫শে মার্চ। বাঙালিদের ওপর এই নির্মম গণহত্যায় অন্তত ৩ লক্ষ মানুষকে, আমি সব থেকে কনজারভেটিভ ফিগারটা দিলাম, ৩০ লক্ষ অনেকে বলেন, ৩ থেকে ৩০ লক্ষ মানুষকে খুন করা হয়। অন্তত ১০ লক্ষ বাঙালি ঘরছাড়া হন, অন্তত ২ লক্ষ বাঙালি মহিলা ধর্ষিত হন। আবার বলছি, সব থেকে কনজারভেটিভ ফিগারটা, সরকারি ফিগারটা আপনাদের সামনে রাখছি। এর সঙ্গে তৃণমূলের মেয়র রোডের বাঁশখোলার তুলনা করলে তো নত্যসত্ত্ব জ্ঞান নিয়ে প্রশ্ন উঠবে। আমি বলছি যে পাক সেনাবাহিনীর নিন্দা নিঃসন্দেহে শিক্ষামন্ত্রী করবেন, কিন্তু আমার পরের বক্তা বৈশ্বনাথদা, আমি বলছি বৈশ্বনাথ চট্টোপাধ্যায় সবার আগে ওই ঘটনায় ওখানে উপস্থিত ছিলেন। আমি এবিপি আনন্দেই টানা লাইভ দেখেছি। বৈশ্বনাথদা, তোমার নিজের কি কখনো মনে হয়েছে যে ভারতীয় সেনাবাহিনী ওখানে গণহত্যা করতে এসেছিল? কিংবা আমার বলতেও খারাপ লাগছে যে দেশের সেনাবাহিনী গণধর্ষণ করতে এসেছিল, অথচ পৃথিবীর ইতিহাসের গণহত্যা এবং গণধর্ষণের অন্যতম সব থেকে ভয়ঙ্কর উপমাটা কেন টানা হচ্ছে? কোন প্রসঙ্গে টানা হচ্ছে? আজকে তো পাক সেনার নিন্দা করার কোনো প্রসঙ্গ সাধারণভাবে বিধানসভায় ওঠার কথা নয়, তাহলে উঠলো কেন? এবং তৃণমূল এই উপমাটা বিধানসভায় প্লেস করলো কেন? অন্তত বেরিয়ে এসে যারা বিবৃতি দিচ্ছেন একেবারে পরিষ্কার ভাষায় বলছেন বৈশ্বনাথ চট্টোপাধ্যায়। ঘটনাটা আমি এটাই জানতে চাই যে যারা এত কিছু সমালোচনা করছেন যে সেনাবাহিনী কোনো রাজনৈতিক দলের মঞ্চ ভেঙে দিচ্ছে, খুলে দিচ্ছে, এরকম কি কোনো নজির আছে? ভারতবর্ষের স্বাধীনতার পর কোনো পলিটিক্যাল পার্টির মঞ্চ ভেঙে দিয়েছে বা খুলে দিয়েছে? আমরা তো পারমিশন নিয়ে ওখানে মিটিং করছিলাম, আমাদের কাছে সেই বৈশ্বনাথদা, কিন্তু এই রকম নজির কি আপনার কাছে কোনো আছে যে দুদিনের সেনাবাহিনী যা বলছে, দুদিনের পারমিশন নিয়ে ১ মাস একটা স্ট্রাকচার রেখে দেয়া, অথবা দুদিন পারমিশন নিয়ে ৩ দিন মানে ৩ দিনের দিন মঞ্চ খোলার ক্ষেত্রে আপত্তি সেনাবাহিনীকে জানানো হচ্ছে, এরকম কোনো গোটা দেশ থেকে কোনো নজির কি আপনাদের আছে? আপনি তো আমায় 3 মিনিট দেবেন, তারপর আমি আপনাকে ৩.৫ কেন, আপনি চাইলে আপনি ৪ সাড়ে ৪ মিনিটও দিতে পারেন। আমি বলছি যে এইটা শুরু হয়েছিল 2 এবং 3 আগস্ট থেকে। প্রতিবার আমরা পারমিশন পেয়েছি, প্রভিশনাল পারমিশন পেয়েছি, টাকা ডিপোজিট দিচ্ছি, সিকিউরিটি মানি ডিপোজিট দিচ্ছি, তারপর ফাইনাল পারমিশন পেয়েছি। এবং প্রতিবার 5টা দফায় ওখানে তৃণমূল মহিলা কংগ্রেস করেছে, তৃণমূল যুব কংগ্রেস করেছে, তৃণমূল জহিন্দ বাহিনী করেছে, তৃণমূল আইনজীবী সেল করেছে, তৃণমূল কিষাণ দিনমজুর খেতমজুর সেল করেছে। আমরা 31শে আগস্টে আমাদের প্রোগ্রামটা শেষ হয়েছে, প্রত্যেকবারের পারমিশন, প্রভিশনাল পারমিশন, সিকিউরিটি মানি ডিপোজিট করে দিয়েছি, পুরো আইন মেনে হয়েছে। কালকে 31শে আগস্টের ঠিক পরের দিন 1 সেপ্টেম্বর ছিল। আমি সবার আগে পৌঁছালাম, আমরা বলেছি যে আপনারা আমাদের সময় দেবেন, যদি আপনারা মলেটে রিমুভ করতে আপনারা সময় দেবেন। ওনারা তো কোনো সময় দিলেন না।
আজকে বিজেপি, আমরা তাও বলছি সেনাবাহিনীকে দাদা এইখানে আমি বৈষ্ণব আপনার সঙ্গে এই জায়গায় আমি বলছি, আপনি এই স্টুডিওতে যা বলছেন হুবহু সেনাকর্তাদের কালকে ওইখানে লাইভে তখন আপনার দলের অন্য কোনো নেতা আসেনি, আপনি একা কুম্ভের মতো সেনাবাহিনীকে বোঝানোর চেষ্টা করছিলেন এই কথাগুলোই। কিন্তু আমি আপনার কাছে নিয়ে যাই, সেনাবাহিনীর যে অফিসিয়াল বিবৃতি তাতে দেখুন স্পষ্ট একটা কথা বলা হচ্ছে, এটা শুধু এবিপি আনন্দকে নয়, সেনাবাহিনী মোটামুটি সবাইকে দিয়েছেন। তারা বলছেন যে দুদিন কেন, আপনি 3 দিনের 2 দিন অনুমতি নিতে পারেন ম্যাক্সিমাম, তার জায়গায় 3 দিনের বেশি এই অনুষ্ঠান যদি ওখানে করতে চান, সেখানে সেনাবাহিনী নয় ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রক, আপনার কাগজেও আছে, তার পারমিশন নিতে হয়। সেই পারমিশন বলছেন যে ছিল না। আপনি যেটা বলতে চাইছেন সেটা আমি বলতে চাইছি না, সেনাবাহিনী বলছে কম্পোজিট পারমিশন। আপনি যেটা বলছেন কম্পোজিট পারমিশন, আমি আপনাকে তো বলছি ইন্ডিভিজুয়াল প্রোগ্রামে ইন্ডিভিজুয়াল পারমিশন আমরা নিয়েছিলাম এবং সেই কাগজ আমরা ওনাকে দেখিয়েছিলাম। আপনি বলুন, আমরা তো তাও কালকে সেনাবাহিনীকে দোষারোপ করিনি, আমরা বারবার বলছি এটা বিজেপির গেম প্ল্যান, বাঙালিরা অত্যাচারিত হচ্ছে, বাঙালিদের বাড়িতে জলের লাইন কেটে দেওয়া হচ্ছে, ইলেকট্রিকের লাইন কেটে দেওয়া হচ্ছে। আপনারাই বলেছেন অন্যায়ভাবে পুশব্যাক করে ফরেনার্স অ্যাক্টের মামলা দিয়ে বাঙালিদেরকে বার করে দেওয়া হচ্ছে। নিশ্চয়ই দাদা, সব কটার সঙ্গে একমত, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সেনাবাহিনী বলছে আপনি 2 দিনের পারমিশন নিয়ে 3য় দিন মঞ্চটা খুলে ফেলতে হবে, আবার আপনার যেদিনের পারমিশন সেদিন মঞ্চটা বাঁধতে হবে। প্রতি সপ্তাহে আমরা চেয়ার সরিয়ে দেবো, সেনাবাহিনী বলছে আমরা চেয়ার সরিয়ে দেবো, টেবিল ফ্যান পাকা কাপড় সব সরিয়ে দেবো, স্ট্রাকচার ওনারা কথা বলতে 5 বার পারমিশন দিয়েছেন তো ওনারা। আমাদের পারমিশনের কাগজ কিন্তু 5টা পারমিশনের কাগজ রাখা আছে। আমরা তাও বলছি গোটাটাই বিজেপি চায় না যে বাংলার ওপরে যে অত্যাচার হচ্ছে এটা নিয়ে আমরা যে আন্দোলন করছি সেটা, কারণ এটা বাঙালি বিদ্বেষী দল হলো ভারতীয় জনতা পার্টি। এরা বাঙালিদেরকে বারবার ছোট করেছে, বাংলার মানুষকে হেয় করছে, ছোট করছে, বদনাম করছে, আন্দোলনও করতে দেবে না। বাংলা ভাষায় কথা বললে হিমন্ত বিশ্ব শর্মা বলবে আমরা বাংলাদেশি, এটা আমাদের সহ্য করতে হবে। আচ্ছা, আজকে অমিত মাল্লব্য বলবে বাংলা কোনো ভাষা নয়, যে ভাষায় জাতীয় সঙ্গীত, কিন্তু আমি মঞ্চ ভাঙাটা ঠিক, কিন্তু আমি বলছি তোমরা একদিকে তৃণমূল কংগ্রেসকে তাদের ইস্যুতে আন্দোলন করতে দিচ্ছ না, আবার যেই বৈশ্বনাথদা উঠলেন তুমি বৈশ্বনাথদার চেয়ারে গিয়ে কেন বসলে? চেয়ার কেটে নিচ্ছে। আমি এটা দেখাতে চাই যে বৈশ্বনাথদা এসে আমায় কি বলেন যে আমার চেয়ার, আরে তো ওই জমির মালিক তো আর্মি, আমি এই চেয়ারটা তো মালিক আপনি তো পয়সাটা চাইবে, আপনি পয়সাটা বলছেন ঢুকে পড়ছেন, আর কোন কথা অনুমতি দিয়েছে আমার কিসের অনুমতি আছে আপনাদের থেকে? অনুমতি হে ভগবান, এদের অনুমতি অনুমতি আমরা আপনি বলুন এগুলো পয়সাটা আমি সত্যি বলতে পারি, রেসপেক্ট করতে। আরে কালকে আসিফ মনির মনে হচ্ছিল পয়সাটা, আপনি বললেন তো আমি আপনাকে বলছি আমাদের কাছে পারমিশনের কিসের জন্য এখানে হেগে রিসিট আছে, কিন্তু আমার তথ্যের খাতিরে বলতে হবে যে 2 দিনের লিখিত পারমিশন তৃণমূলের কাছে ছিল, কিন্তু সজল ঘোষের 2 মিনিটে ওই চেয়ারে বসার পারমিশন, অন্তত লিখিত পারমিশন বৈশ্বনাথ চট্টোপাধ্যায় দেননি, জোকস অ্যাপার্ট। কিন্তু আমি ব্রিগেডিয়ার উইথ আ ভেরি সিরিয়াস নোট ব্রিগেডিয়ার ঘোষের কাছে যাব। আপনি একটা কথা বলুন যে তৃণমূলের বক্তব্য খুব পরিষ্কার, একেবারে রাজনৈতিক বক্তব্য, যে সেনাবাহিনীর সঙ্গে আমাদের কোনো সংঘাত নেই, সেনাবাহিনীকে আমরা ভালোবাসি, কিন্তু এইটা তাদের আন্দোলন ভাঙার জন্য সেনাবাহিনীকে ব্যবহার করছে বিজেপি। আপনার প্রতিক্রিয়া? আই টোটালি ডিসএগ্রি, আমি পুরোপুরি ডিসএগ্রি করছি। আপনি বলুন চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারিকে না, আমরা কারোর কাছ থেকে কোনো পার্টির কাছ থেকে ইনস্ট্রাকশন নিই না, লেট দ্যাট বি ভেরি ক্লিয়ার টু ইউ। আমাদেরকে যদি ইনস্ট্রাকশন দেওয়া হয় তাহলে পরে ডিফেন্স মিনিস্ট্রি থেকে আসে। And that's all about it. I don't want to discuss. I don't want to discuss it. জানাতে পারতেন তো? আমার কি করা কি না করা আমি জিজ্ঞেস করি। আমার কথা হচ্ছে যে কোন পার্টির কাছ থেকে সে আপনি হন আর উনি হন আর উনি হন, সরকারের কাছ থেকে nothing to do with you. Government আছে একটা, nothing to do with you all. We don't know whether you exist or not. আমি বলছি আমি এখানে কেন ইন্টারফেয়ার করছি। বৈশ্বনাথদা, যে কাগজটা আমি আপনাকে দিলাম ওটা দেখলেই বুঝতে পারবেন, ওর শেষ বাক্যটা পড়ুন, তাতে সেনাবাহিনী খুব পরিষ্কার বলছে, যেটা মঞ্চের ওপর থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বলছিলেন যে কলকাতা পুলিশকেও জানাতে পারত,
কলকাতা পুলিশকেও জানাতে পারতো। একাধিকবার তিনি এই কথা বলেন। সেনাবাহিনীর বক্তব্য যে কলকাতা পুলিশকে, সজল একবার যদি কাগজটা দাও, কলকাতা পুলিশকে জানানো হয়েছে, জানিয়ে এইটা, মানে আমি বলছি এটা তো দুরকম হতে পারে না, মানে একই সঙ্গে কলকাতা পুলিশকে জানানো হয়েছে বা হয়নি একই সঙ্গে সত্য হতে পারে না, হয় হয়েছে নয় হয়নি। মুখ্যমন্ত্রী বলছেন হয়নি, আর্মি বলছে দেয়ার আফটার, যখন আপনারা বারবার অনুরোধ সত্ত্বেও সেটাকে রিমুভ করলেন না, দেয়ার আফটার দ্য কলকাতা পুলিশ ওয়াজ ইনফর্মড অ্যান্ড দ্য স্ট্রাকচার ওয়াজ বিন রিমুভড বাই দ্য ইন্ডিয়ান আর্মি। তারা বলছেন কলকাতা পুলিশকে জানানো হয়েছে, সরানো না, একেবারে পরিষ্কার দুদিনের পরিণতি ছিল। কি পড়েছিল কালকে, আপনি ছবিটা দেখান। উনি তো ছিলেন না। বেশ, এবার পরবর্তী অবশ্যই আমি বিজেপির বক্তাদের কাছে যাব, কিন্তু তার আগে একটু ইতিহাসে যাই। হ্যাঁ, সজল নিশ্চয়ই মানবে, খানিকক্ষণ আগে ব্রিগেডিয়ার ঘোষ বলছিলেন যে দেখুন আমরা সেনাবাহিনীর কোনো ধরনের রাজনীতিকরণের একেবারে চূড়ান্ত প্রতিবাদ করি, আজ নয় সব সময়। আপনাদের মনে থাকবে যে 2019 সালের 31শে মার্চ ভারতীয় সেনাবাহিনীকে মোদিজি কি সেনা বলেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আমরা চূড়ান্ত সমালোচনা করে অনুষ্ঠান করেছিলাম ঘণ্টাখানেক সঙ্গে সুমন। সেই জন্য এই সেনাবাহিনীর রাজনীতিকরণ সেটা যে পক্ষই করুক, যে রাজনৈতিক দলই করুক, আমরা প্রতিবাদ করবই। কিন্তু রাজনৈতিকভাবে এই বিজেপি শাসিত রাজ্যে বাঙালি নিগ্রহের, সজল মানবে কিনা জানি না, একটা কাউন্টার ন্যারেটিভ কিন্তু বিজেপি পেল। আবার বলছি রাজনৈতিকভাবে এটা মানতে হবে, দেশের সেনাবাহিনীর অপমান, সেই জন্য বিজেপি সরব, একদম পরিষ্কার জাতীয়তাবাদী আবেগ। মানবে সজল? আবেদন করব সুমনদা হাত জোর করে যে আমাকে একটু বেশি সময় দেবেন এবং বলার সময় আজকের দিনটা অন্তত আমায় বলতে দেবেন। আপনার বক্তব্য থাকলে এক্সট্রা টাইম মঞ্চ খুলতে হবে না, মঞ্চ থাকবে। আমার বক্তব্য হচ্ছে যে দেখুন আমার একটু এক্সট্রা টাইম দেবেন। আমরা ছোটবেলায় এই কবিতাটাই দেব তো, এতটাই বৈশাখ আমি এই কবিতাটা আমরা বোধহয় সবাই পড়েছি। এক সৈনিকের আত্মজীবনী, তার আত্মকথাটা কবিতা, বর্ন টু ডাই। সোলজার্স আর বর্ন টু ডাই, তারা জন্মায় মরবার জন্য এবং তারা সাধারণ মৃত্যু চায় না, তারা শহীদের মৃত্যু চায়। আপনি নিশ্চয়ই নাথুলা গেছেন, আপনি গিয়ে দেখেছেন সেই মন্দিরটা, বাবা হরভজনের মন্দির, যিনি মৃত্যুর পরেও নাকি পাহারা দিয়ে যান এবং মৃত্যুর পরেও তিনি অ্যালার্ট করে দিয়ে যান অন্যান্য সমস্ত সোলজারদের যারা ওখানে ডিউটি করে, বিপদ এলে নাকি অ্যাডভান্স খবর দিয়ে দেন। এই যে বিশ্বাস আমাদের যে সৈনিকরা মৃত্যুর পরেও তাদের ডিউটি করে যায়, আজকে বলুন কোন জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি। মুখ্যমন্ত্রী বলছেন যে 200 সৈনিক আমাদের দেখে পালিয়ে গেল। লজ্জা শুধু হয় না, ঘৃণা হয়। আপনাদের কিভাবে আপনারা বললেন আমি জানি না, কিন্তু আমার বলছি একজন বাংলার নাগরিক হিসেবে ঘৃণা হয়। ঘৃণা হয় এটা বলতে যে একদিন আমার অধ্যাপক ছিলেন ব্রাত্য বসু। আমি জানি না পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে এই ঘটনার কি সম্পর্ক। খান সেনারা বাঙালি ছিল না, সেটা ওনার হয়তো পুরোটা জানা নেই। এটা বলতে লজ্জা হয় যে বৈশাদার মতন মানুষকে আজকে এইগুলোকে নির্লজ্জভাবে ডিপেন্ড করতে হয়। আপনি আমাকে বলুন যে উনি বলছেন আমার চেয়ার সরিয়েছে, টেবিল সরিয়েছি, আরে আস্ত স্ট্রাকচার। আর পুলিশকে তো জানিয়েছে, আবার চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি এদের জানাবে কেন? জানাবে কেন? এটা কি মুখ্যমন্ত্রী পিসির সরকার চলছে বলে? না না সজল আর্গুমেন্টটা অন্য জায়গায়। মুখ্যমন্ত্রী বলছেন কলকাতা পুলিশ জানে না, আর্মি বিবৃতি দিয়ে বলছে কলকাতা পুলিশকে জানানো হয়েছে। এইখানে ইয়েস অর নো, আমি বলছি অন্য কোনো দ্বিধা নেই। বলছেই এরকম বহু ক্ষেত্রেই দেখা গেছে যে রাজ্য সরকার অনেক ক্ষেত্রেই বলেছে আমরা জানি না। শেষ করি, আমি আপনাকে একটা প্রশ্ন করি। আমার পাশের রাষ্ট্র বাংলাদেশ, বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা আজকে আর আমাদের বন্ধুত্বের নয়। আপনি বলুন এই ফুটেজগুলো বাংলাদেশে চলবে, এই ফুটেজগুলোর উর্দু অনুবাদ হয়ে পাকিস্তানে চলবে, যে মুখ্যমন্ত্রীকে দেখে মমতা ব্যানার্জি, মমতা খালাকে দেখে, মমতা ফুপাকে দেখে 200 ইন্ডিয়ান আর্মি পালিয়ে গেল। বলুন কথাটা ঠিক না বেঠিক? আজকে এই জায়গায় দাঁড় করিয়ে দিচ্ছে দেশটাকে। এই জায়গায় যে একটা পুলিশের গাড়ি, কোথাও আজকে সিপির কোনো কনভয় দেখতে পাইনি আমি।
আর উনি যেটা বলছিলেন, আমার তো মনে হলো সিপির গাড়িটা উল্টে মিলিটারির গাড়িটাকে ধাক্কা মেরে দিত। হ্যাঁ, আপনি দেখুন না না, কিন্তু দুর্ঘটনা, আরে ডান দিকে টার্ন করলে তো বা দুর্ঘটনা হলে তো তাই হবে। ছিল ডান দিক দিয়ে সিপির গাড়িটা, যদি কিন্তু এটা সিপির কনভয়ের কোনো ইস্যুই নয়। কিন্তু আমার তুমি তো এতগুলো সভা আয়োজন করেছো, আমার একটা কথা বলো, ধরো তুমি রানী রাসমণিতে একটা সভার অনুমতি পেয়েছো দুদিনের, হ্যাঁ, তুমি সেই রানী রাসমণি যখন তোমার অনুমতি শেষ হয়ে গেছে, তুমি পরের দিন অবধি সেখানে মঞ্চটা রাখতে পারো নাকি সেই রাতেই তোমায় তুলে দিতে? আমি কৌতূহল, আমি আপনাকে বলি, ও রাতের মঞ্চ ছেড়ে দিন, শুভেন্দু অধিকারী গুনে গুনে দেখায় যে আমার 100তম 101তম আমার সভা হচ্ছে হাইকোর্টের পারমিশন নিয়ে। বলছিলেন না বৈশাদা যে এরকম ভারতবর্ষে কোনো নজির আছে? আমি আপনাকে জিজ্ঞাসা করি, ভারতবর্ষে কলকাতা পুলিশ ছাড়া এরকম কোন নজির আছে যারা প্রতিদিন আমাদের কোনো না কোনো মঞ্চ ভাঙে? দিল্লিতে আবার বলছি, সেনাবাহিনী পুলিশ, সেনাবাহিনী বনাম পুলিশ, এই আর্গুমেন্টেই আমার আপত্তি আছে। না দাদা, পুলিশেরও ভাঙা কাজ নয়, কিন্তু সেনাবাহিনী অ্যাবাভ অল দিস এই সমস্ত কিছু রুট দেয়। সেনাবাহিনীকে আমরা পুজো করি, আমরা সম্মান করি, রাত্রের শেষে দিনের শেষে যে ঘুমোই, আমি যে নিজেকে ভারতীয় বলতে পারি। যখন লতা মঙ্গেশকর গিয়ে গানটা গান আমাদের ওই মেরে বতনকে লোগো, তখন সারা ভারতবর্ষের সঙ্গে সঙ্গে পার্লামেন্টে যারা বসে আছেন তাদের চোখ দিয়েও জল পড়ে। সেই সেনাবাহিনীকে নিয়ে যারা রাজনীতি করে তাদের উদ্দেশ্যে ওখানে করতে পারেন কেন? আমি বলতে দিন, লজিকটা হলো লজিক, আপনাদের প্রবলেমটা হলো যে আপনারা শুনতে চান না, আপনারা শুনতে পান না, মাথা খারাপ হয়ে গেছে। এই তো কথা বলতে গেলে শালীনতা বলে, শালীনতা মিলিটারিকে গাল দেবে, তার প্রতি কোনো শালীনতা নেই। আপনারা মিলিটারিকে গাল দেবে, তার প্রতি কোনো শালীনতা নেই। পার্টি করেছে, আবার বললাম মিলিটারিকে আবার বলছে, দেখুন আবার বলছে, ইডিকে আবার করেছে, মিলিটারিকে সিবিআই ইডি সব নির্বাচন কমিশনকে আবার করেছে, মিলিটারি নিয়ে সমস্ত এজেন্সিকে ব্যবহার করতে আমি ইতিহাসে ফিরবো। কিন্তু কি বিস্ময়কর, দেখুন আমি সজলের সঙ্গে একটা জায়গায় একমত নই, আই রিপিট, সজলের সঙ্গে একমত নই। কোথায় যে ওটা দুর্ঘটনা ঘটতে পারতো এবং সিপির কনভয় সেখানে কেন বেআইনিভাবে একটা ডান দিকে টার্ন হবে, দুর্ঘটনা ঘটতে পারতো। কিন্তু এক সেকেন্ড, কিন্তু আমি বলছি সক্রিয়তাটা দেখুন, সঙ্গে সঙ্গে বোধহয় আধ ঘন্টার মধ্যে সিসিটিভি ফুটেজ সমস্ত সংবাদ মাধ্যমে পৌঁছে গেল। বিকেলে লালবাজারের শীর্ষতম কর্তা একেবারে ম্যাপ করে ফুটেজ দেখিয়ে দেখাচ্ছিলেন ডিসি ট্রাফিক নিজে যে সেনাবাহিনী ট্রাকটা কিভাবে ট্রাফিক রুল ভায়োলেট করেছে। এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই, এফআইআর হওয়া নিয়ে আপত্তি নেই। সত্যি যদি এরা মারাত্মক দুর্ঘটনা কলকাতা পুলিশের সর্বোচ্চ কর্তা বা কোনো পুলিশকর্মী বা কোনো সাধারণ মানুষেরও হতো, নিঃসন্দেহে এফআইআর তো হবে, বেআইনি কাজ করলে হবে। কিন্তু আমি বলছি এই সক্রিয়তার পাশাপাশি আজকে এই একই দিনে প্রায় একই রকম সময় আরেকটা ঘটনা দেখুন। এই পশ্চিমবঙ্গের একজন বিধায়ক, তার নাম শওকত মোল্লা, দুর্দান্ত বিধায়ক নাকি, তার কনভয়েতে একজন সাধারণ নাগরিক চাপা পড়ে, পুলিশের গাড়ি কনভয়েতে থাকে, চাপা পড়ে মারা গেল, একেবারে মৃত্যু। আমি বলছি সেটা আমি নিঃসন্দেহে বলছি না শওকত মোল্লা কী করে ওনার দোষ, না, আমি মনে করি না। এর আগে একাধিক কনভয় বড় বড় নেতারা তারা কি করবেন, কনভয় ধাক্কা লেগেছে, দুর্ভাগ্যজনক ঘটনা, কিন্তু পুলিশের সক্রিয়তা কি একই রকম? আমি বলছি একই রকম তো হওয়া উচিত ছিল, কারণ এটাও ক্রিমিনাল অফেন্স, এফআইআর হবে ইত্যাদি এবং ইত্যাদি। কিন্তু অবাক কাণ্ড, যখন এই অনুষ্ঠান শুরুর আধ ঘন্টা আগে আমরা ওয়েবসাইটে গেলাম, স্তম্ভিত হয়ে গেলাম। তার কারণ যে গাড়িটা পুলিশের, যে গাড়িটার তলায় ওই সাধারণ নাগরিককে প্রাণ দিতে হলো, সেই গাড়িটার রেজিস্ট্রেশনে একাধিক প্রশ্ন, সেই গাড়িটা লক এবং সেই গাড়িটার রেজিস্ট্রেশন কার্যত প্রায় 1 বছর আগে বাতিল হয়ে গেছে। এই রকম গাড়ি ধরার কথা কার? অবশ্যই পুলিশের অথবা পরিবহন দপ্তরের। সেই পুলিশ সেই রেজিস্ট্রেশন বাতিল হওয়া গাড়িতে চড়ছিল এবং কনভয়ের সেই গাড়ির নিচে আমার আপনার মতো একজন সাধারণ মানুষ, একজন সাধারণ নাগরিকের জীবনটা চলে গেল। আচ্ছা, চলে গেল, সেই ক্ষেত্রে সক্রিয়তা ওই লালবাজারের সামনের সক্রিয়তার অন্তত সমান হওয়া উচিত ছিল। আমরা জিজ্ঞেস করেছিলাম পুলিশের বড় কর্তাদের, তারা বলছেন তদন্ত চলছে, প্রয়োজন হলে সিসিটিভি খতিয়ে দেখব। প্রয়োজন হলে? আপনি তো এই সকালের ঘটনাতে সঠিকভাবে সিসিটিভি খতিয়ে দেখেছেন,
আর এই ঘটনায় যেখানে সাধারণ মানুষ মারা গেছে খতিয়ে দেখেছিলেন তো? এই প্রশ্নগুলো তুলব না আমরা? দেখুন পরের প্রতিবেদন। মঙ্গলবার সকালে বিপজ্জনকভাবে গাড়ি চালানোর অভিযোগে সেনা ট্রাক চালকের বিরুদ্ধে এফআইআর রুজু করেছে কলকাতা পুলিশ। আর এদিনই প্রায় একই সময় তৃণমূল বিধায়ক শওকত মোল্লার কনভয়ে থাকা কলকাতা পুলিশের পাইলট কারের ধাক্কায় মৃত্যু হলো এক মোটর বাইক আরোহীর। শুধু তাই নয়, দেখা যাচ্ছে কলকাতা পুলিশের যে গাড়িটি ধাক্কা মেরেছে তার ফিটনেসের মেয়াদ ফুরিয়েছে 1 বছর আগেই। মঙ্গলবার সকাল 11টা নাগাদ ঘটকপুকুরের দিক থেকে সায়েন্স সিটির দিকে আসছিল ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার কনভয়। কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকায় বামুনঘাটার কাছে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিকের লেনে ঢুকে যায় কনভয়ে থাকা কলকাতা পুলিশের একটি পাইলট কার। সজোরে গাড়িটি ধাক্কা মারে একটি মোটর বাইকে। প্রত্যক্ষদর্শীদের দাবি গাড়িটি এতটাই জোরে ধাক্কা মারে যে মোটর বাইক আরোহী গাড়ির ওপরে উঠে যান। এরপর একটি লাইট পোস্টে সজোরে ধাক্কা মেরে দুমড়ে মুচড়ে যায় কলকাতা পুলিশের গাড়িটি। মোহাম্মদ তাজউদ্দিন নামে মোটর বাইক আরোহীকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম এর ট্রমা কেয়ার সেন্টারে। কিছুক্ষণ পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। কি করে গাড়ি মেরে চলে গেল, আমার হাজবেন্ডকে এনে দিতে বলো, আমি জানি না কিছু। আমার বাচ্চার ওর বাবার অপেক্ষা দেখবে, আমার বাচ্চা ছোট বাচ্চা, আমার স্বামী চাইবে, আমাকে কিছু চাই না। মেরে দিয়েছে পেছন থেকে, পুলিশ ভ্যান বলছে মেরেছে, ওনার গার্ড ভিডিওতে আছে। বামুনঘাটা বাজার পার হয়ে এসে বাসন্তী হাইয়ের উপরে হঠাৎ করে পাইলট কারের অ্যাক্সিলেটারটা ভেঙে যায়। ডান দিকে গিয়ে বাইক আরোহী ধাক্কা মারে এবং ওখানে যে লাইট পোস্ট আছে লাইট পোস্টে ধাক্কা মারে। আমরা সঙ্গে সঙ্গে গাড়িতে অল্পের জন্য আমি বেঁচে যাই, কারণ গাড়ির গতিটা স্লো ছিল বলে আমরা অনেকটা বিপদের হাত থেকে রক্ষা পেয়েছি। সঙ্গে সঙ্গে আমরা যে বাইক আরোহী ছিল তাকে আমার গাড়ি দিয়ে হসপিটালে পাঠাই। এরপরে সামনে এসেছে মারাত্মক তথ্য। কলকাতা পুলিশের যে গাড়ির ধাক্কায় বাইক চালকের মৃত্যু হয়েছে তার ফিটনেস ছিল 10ই আগস্ট 2024 পর্যন্ত। 1 বছর আগেই রেজিস্ট্রেশন বাতিল হয়ে গেছে, নেই ইন্স্যুরেন্সও। অথচ তৃণমূল বিধায়কের কনভয়ে ব্যবহৃত হচ্ছিল এই ফিটনেসের মেয়াদ উত্তীর্ণ গাড়িটি। এখানেই প্রশ্ন উঠছে, এই গাড়ি রাস্তায় চলছিল কি করে? 1 বছর আগে তার রেজিস্ট্রেশন শেষ হয়ে গেছে, তার মানে রেজিস্ট্রেশন ল্যাপস হয়েছে, তার ইন্স্যুরেন্স ল্যাপস হয়েছে। তার মানে ওই গাড়িটা পথে নামাটা বেআইনি খালি না, এটা বিপজ্জনক। যার নামে রেজিস্ট্রেশন এবং তার এগেনস্টে কেন পেনাল অ্যাকশন হবে না? একটা লোকের মৃত্যু হয়ে গেল, তার মৃত্যুটা কালপেবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার, কেন স্পেসিফিক এফআইআর এর উপর হবে না? কলকাতা পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় বেপরোয়াভাবে গাড়ি চালানোর মামলা রুজু করেছে পুলিশ। হিন্দল দেও ঝিলম করঞ্জয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন বিষয়টা কোথায় লাগে জানেন? সেটা হচ্ছে কলকাতা পুলিশের ডিসি ট্রাফিক বলছেন যে বেআইনি গাড়ির ব্যাপারে কলকাতা পুলিশের 0 টলারেন্স। এই ঘটকপুকুরে যে গাড়িটার নিচে একজন সাধারণ নাগরিকের মৃত্যু হলো সেই গাড়িটার একেবারে রাস্তায় চলার কোনো আইনি অধিকারই নেই, এতটাই। আচ্ছা, পাশাপাশি কেন আমরা জিজ্ঞেস করব না যে এক যাত্রায় পৃথক ফল হয় কি করে? একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যাই। 2023-এর মে মাসে চণ্ডীপুরে একটা পথ দুর্ঘটনা ঘটেছিল, মারাত্মক ঘটনা, এটাও মারাত্মক, ঘটকপুকুরের মতো। একজন সাইকেল আরোহী যাচ্ছিলেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে তিনি চাপা পড়ে মারা যান। আমি 3টে ঘটনা এর পরিপ্রেক্ষিতে হয়েছিল আপনাদের সামনে রাখবো, এক্ষুনি বললে আর্কাইভ থেকে দেখিয়েও দিতে পারি। 1, সিআইডি তদন্তের নির্দেশ হয়েছিল। 2, চালক তৎক্ষণাৎ গ্রেফতার হয়েছিল। সকালের ঘটনা, ডিসি ট্রাফিক কলকাতায় বসে বলছেন যে নিঃসন্দেহে আমরা তদন্ত করব, সিসিটিভি প্রয়োজন হলে খতিয়ে দেখব, ব্যাপারটা তা নয়। অর্থাৎ 1 নম্বর সিআইডি তদন্ত, 2 নম্বর চালক গ্রেফতার, এবং 3 নম্বর যেটা মারাত্মক, যেটায় আমরা প্রতিবাদ করেছিলাম, ঘটনাটা তীব্র ধিক্কার এবং নিন্দা জানিয়েও, সেটা হচ্ছে মারা গেছিলেন একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। সেই মারা যিনি গেলেন তার ধর্মটাকে সামনে এনে তৃণমূল আন্দোলনে নেমেছিল যে বিরোধী দলনেতা গাড়ি চাপা দিয়ে সংখ্যালঘু মানুষকে মেরেছেন। আমি বলছি যে অন্তত সিআইডির তদন্ত এবং চালক গ্রেফতার এই পর্যন্ত কি হবে, নাকি এটাও হবে না? আবার বলছি, দুর্ঘটনাই, কিন্তু সেইখানে যিনি মারা গেলেন তার ধর্ম কি সামনে আনা উচিত? আজকে ঘটকপুকুরে এই শওকত মোল্লা সাহেব কি বলেন, আনা উচিত? আমি জানি না আমার পরের বক্তা কৌস্তব চট্টোপাধ্যায় কি বলবেন। না, বলতে দেবো না। 5 লাখ টাকা ক্ষতিপূরণ দিয়েছিল, অন্তত এটা তো দিক। আরে আপনার আরে অনেক লোককে শুভেন্দু মেরেছে, শুভেন্দু রাতে অনেক জাতি ঘটে হচ্ছে না।
আপনি বলছেন শুভেন্দু অধিকারী একাধিক খুন করেছেন, কিভাবে? শুভেন্দুর নামে একাধিক অ্যালিগেশন ক্রিমিনাল মামলা এসেছে। প্লিজ, আমরা ব্ল্যাঙ্কেট অর্ডার দিয়েছিল বলে সেটার বিরুদ্ধে বলেছিলাম যে এভাবে একটা লোক জানলে বিজেপি টাকা দিয়েছে, হাতে করে দেখিয়েছে ওদের পার্টি অফিস থেকে, বিজেপি হাতে করে দেখিয়েছে। আজকে নেই করো, আজকে ওয়েবসাইট থেকে আজকে বুঝলো গেল, আজকে বুঝে দিয়েছে গেল। আচ্ছা, নিঃসন্দেহে নারদার ফুটেজ অবশ্যই, তার সঙ্গে অন্যান্যরা যে ফুটেজ। আচ্ছা, এবার কৌস্তব চট্টোপাধ্যায় যাব। আবার বলছি যে একটা দুর্ঘটনা, কিন্তু তার দুটো ট্রিটমেন্ট তো হতে পারে না। কৌস্তব, সুমনদা, এবিপি আনন্দ খুব ভালো যে পুলিশের গাড়ি ফিট সার্টিফিকেট জোগাড় করছে। আরে রাজ্য সরকারের ফিট সার্টিফিকেট ওয়েবসাইটে খুঁজে দেখেছি এবং স্ক্রিনশট নিয়ে রেখেছি, এখন ডিলিট করেও লাভ হবে না, সব দেখিয়ে দেবো। একদম, আমি বলছি সুমনদা, রাজ্য সরকারের ফিটনেস সার্টিফিকেট চলে গেছে, রাজ্য সরকারটাই আনফিট। যে রাজ্য সরকারের প্রতিনিধি এসে বলছে শুভেন্দু মাল নিয়েছে, আরে ববিকে চোর বলছে, অপূর্বাকে চোর বলছে, সিঙ্গারা দিয়ে সস মাখিয়ে যে ঘুষ খেয়েছিল তাকেও চোর বলছে। যাই হোক, কি বলবো, মানে রাগী স্যার থেকে দাগি স্যার। ছোটবেলা স্কুলে যখন যেতাম কোন স্যারটা রাগী, এখন বলছি এটা দাগি। মেরিট লিস্ট থেকে টেন্টেড লিস্ট। আমি বলছি যে এই বিবর্তনের পর আর কি দেখতে হবে। ল্যামার্কার ডারউইন যদি বেঁচে থাকতো কেলেঙ্কারি ব্যাপার হয়ে যেত আর কি। মুখ্যমন্ত্রীকে দেখে নাকি 200 মিলিটারি পালিয়ে গেছে। আচ্ছা, পালাবে না কি বলুন তো, মুখ্যমন্ত্রী আগে কার আগে ছিল সেখানে? আরে মিলিটারিকে তো বন্দুক, গুলি, ইউনিফর্ম এর হিসেব দিতে হয়। ওই যে চুরি হয়ে যেত কি হতো, কেলেঙ্কারি ব্যাপার, হিসেব দিতে হয়। শিক্ষামন্ত্রী বরং, আমি বলি শিক্ষামন্ত্রী যে পাকিস্তান কি বলছেন, শিক্ষামন্ত্রী বরং এই জওয়ানদের, মানে ওই যে যাদের ওই সব কী করেছেন, এখন মিলিটারি তো কন্ট্রাকচুয়াল এসছে, এদের যদি স্কুলে গ্রুপ সি গ্রুপ ডিতে ঢুকিয়ে দিতে পারতেন টাকা নিয়ে, মাল নিয়ে, তাহলে ঝামেলা মিটে যেত। আচ্ছা, কি আলোচনা হচ্ছে এখানে? আমরা তো ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সমাবেশ করি, একদিনের মধ্যে সুমনদা মাঠ ফিট সার্টিফিকেট দিতে হয়, পরিষ্কার করা হয়। তুমি দেখবে ব্রিগেড আমাদের পরের দিন মিলিটারিকে দেওয়া হয়, 1 মাস ধরে মঞ্চ করে রেখেছে। মিলিটারি তো বলছে পরিষ্কার, আমি ছবি দিয়েছি, আমি চিঠি দিয়েছি, মেল করেছি, আমি পুলিশকে জানিয়েছি। আচ্ছা, ওরা মঞ্চ খুলতে চলে গেল, মুখ্যমন্ত্রী ওখানে ছুটে চলে গেলেন, মুখ্যমন্ত্রী ভাষণ দিলেন, পাশে ওইসা তারা দাঁড়িয়েছিল, তার 2 মিনিটের মধ্যে বেরিয়ে আসার সাথে সাথেই ডেকোরেটর, আমি ডেকোরেটর নাম বলতে চাইছি না, ডেকোরেটর কি তার 8 ঘন্টা আগে থেকে খবর দেওয়া হয়েছিল ইমিডিয়েট খুলে দিতে হবে। আর ওখানে নাট্যমঞ্চ হলো, ওখানে রঙ্গমঞ্চ হলো, আক্রমণ করা হলো মিলিটারিকে বা অন্য বিরোধী রাজনৈতিক দলকে। আসলে কেন? আসলে হচ্ছে রাগী স্যার থেকে আজকে 1 ঘন্টায় ঘন্টা খানেকে আজকে নির্মল ঘোষের বৌমাকে নিয়ে যাতে আলোচনা না হয় তার জন্য এইসব করেছেন মিলিটারি ভার্সেস মমতা। আরে মশাই, আজকে আপনি তৃণমূল আছে, কালকে বিজেপি চলে যাবেন। প্রাক্তন তৃণমূল আর চোর প্রাক্তন তৃণমূল। আচ্ছা, বেশ, কিন্তু আমি হচ্ছে কৌস্তব মারাত্মক কথা বলে তুমি বলছো যে সেনাবাহিনী বনাম রাজ্য সরকার এই দ্বন্দ্ব, এটাও সেটিং। না না, আমি তো আমি সেটিং বলছি না, মমতা ওখানে পৌঁছে গেছে যাতে নির্মল ঘোষের বৌমাদের নিয়ে আলোচনা না হয়, টেন্টেড লিস্ট নিয়ে যাতে আলোচনা না হয় গোটা একটা দিন ধরে। এটা কোনো এজেন্ডাই না, ওটা কোনো এজেন্ডাই না। আমরা বলছি, আমরা যখন রানী রাসমণি রোডে সমাবেশ করি, আমাদের কথা ছেড়ে দিন, রাত্রের মধ্যে যদি সমাবেশের পারমিশন থাকে, সন্ধ্যের মধ্যে সমাবেশ হয়ে গেলে খুলে নেওয়া হয়। অন্য সব ছেড়ে দিন, 3টে বড় ক্লাব আছে, ক্লাব কর্তাদের জিজ্ঞেস করুন তো একটা ইট গাঁথতে পারে? একটা মাস, গোটা বছরের মধ্যে একটা মাস বন্ধ রাখতে হয়, কিছু নিয়ম স্ট্রিকচার আছে। তৃণমূল নিয়ম মানবে না, তৃণমূল যা খুশি তাই করবে। এখন ওই যে আর্মির জওয়ান, ওই যে ওখানে ধরা পড়েছে, সিসিটিভি ফুটেজ দেখাচ্ছে, ও যদি জানতো 10 কোটি টাকা কী করে ছুড়ে দিতে হয়, তাহলে ছাড় পেয়ে যেত। আপনি জান না, ন্যাশনাল হাইওয়ে জুড়ে এই বৈষম্য সরকারের যে পুলিশ কি করে, গোটা কলকাতায় পুলিশের কাজ হচ্ছে তোলা 20 টাকা 30 টাকা ছুড়ে দিয়ে দেয়, গিয়ে নিয়ে নেয়। এই তো পুলিশের কাজ। পুলিশের বলছে আবার বাঙালি নিয়ে চিৎকার চেঁচামেচি আরম্ভ করেছে। আমরা বলছি, অভয়া তো বাংলার মেয়ে, কি আপনার কাছে বাঙালি শুনবো? আর বিজেপি আবার এখানে এসে, সজলদা আবার এখানে এসে গান টান বলে চলে গেল। আর ঝন্টু শেখ যে মারা গেছে, বিজেপির নেতা বলছে ও মুসলমান, আমাদের যাওয়া উচিত, বলছে না মুসলমান গিয়ে দরকার নেই, যাওয়ার দরকার নেই, ঝন্টু শেখের বাড়িতে যায়নি। তো কি এখানে তর্ক বিতর্ক হবে পিপুলস ইস্যু, মানুষের এজেন্ডা, চাকরি, কাজ, কর্মসংস্থান, সেগুলো আর আলোচনায় আসছে না। মানে পুরোটা প্রি প্ল্যান। আমি একটা কথা বলি, প্রি প্ল্যান, এটা ঠিক, এই অবধি ঠিক আছে। কারণ কালকে আপনারা দেখাচ্ছিলেন শিক্ষকদের আন্দোলন, ডিওয়াইএফআই এর প্যালেস্টাইনি পতাকাও দেখাচ্ছিলেন, সেটা নিয়ে সেখান থেকে স্ক্রিন শেয়ারিং করার জন্য এটা। আমি একটা কথা বলবো, ওর কথা 50-50 আমার একটা জায়গায় বক্তব্য আছে। ও একটা জায়গায় বলেছে সরকার আনফিট,
কিন্তু সরকারের দুই বগলের দুটো ক্র্যাচ হচ্ছে কংগ্রেস আর সিপিএম, এইটা তো বন্ধ হোক। বৈশাখ চট্টোপাধ্যায়, আসলে আমি বিজেপিকে, কালকে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে বললো যে এই ঘটনার জন্য বিজেপি দায়ী, সিপিএম এর গায়ে ফোসকা পড়লো। তার মানেটা হলো যে ওরা বুঝে গেছে যে ওরা জার্মান, ওরা চীন, ওরা মানে বলে ওরা দেশ মানে না, এটা বলা বিজেপি আর সিপিএম মিলিটারিকে গালাগাল দিয়েছে। ওরা জার্মান ভালোবাসে, ওরা চীন ভালোবাসে, ওরা রাশিয়া ভালোবাসে, কিন্তু আমরাই বাংলায় জিতবো। আমি বলছি কোন দল জিততে পারে, হারতে পারে, কিন্তু বেশ একটাই শুধু অনুরোধ থাকবে, যেন রাষ্ট্রযন্ত্রের চাকার নিচে ওই অসহায় মানুষগুলোর মৃত্যু যেন না হয়। আমি আবার বলছি, শুভেন্দু অধিকারীর কনভয়ে ওই চণ্ডীপুরে মারা গেছিলেন শেখ ইসরাফেল, আর মোহাম্মদ তাজিউদ্দিন তিনি মারা গেলেন শওকত মোল্লার কনভয়ের নিচে। আমার বক্তব্য খুব পরিষ্কার, নিঃসন্দেহে কনভয়ে যিনি চড়ছেন তার কোনো দায় নেই, নিঃসন্দেহে তদন্ত, কিন্তু তদন্ত একটা ক্ষেত্রে সিআইডি, একটা ক্ষেত্রে মুহূর্তের মধ্যে ফরেন্সিক কর্তারা চলে গেলেন, একটা ক্ষেত্রে সঙ্গে সঙ্গে দেখলাম যে রাজনৈতিক আন্দোলন শুরু হয়ে গেল মৃত মানুষটার ধর্ম নিয়ে, আরেকটা ক্ষেত্রে পুলিশের বক্তব্য এবং বয়ান হচ্ছে যে তদন্ত চলছে, প্রয়োজন হলে সিসিটিভি ফুটেজ দেখা যাবে। একই তো কনভয়ের নিচে মানুষ মারা গেছে, এক যাত্রায় পৃথক ফল হবে কেন, এখানে ব্যতিক্রম হবে কেন? এই প্রশ্ন আমাদের ছিল, আছে, থাকবে। আবার জানিয়ে রাখি, চালক গ্রেফতার হয়েছিলেন চণ্ডীপুরের ঘটনা, এখনও পর্যন্ত শওকত মোল্লার কনভয়ের মানে পুলিশের গাড়ি যিনি চালাচ্ছিলেন তিনি গ্রেফতার হয়েছেন বলে আমার অন্তত জানা নেই। আমি এখান থেকে আবার বর্তমান থেকে একটু ইতিহাসে ফিরি, যেরকম আপনাদের বলছিলাম আনন্দবাজার পত্রিকা, তার কারণ কি, যে সেই খান সেনার ইতিহাস, ভয়াবহ ইতিহাস, যা শুধু এই উপমহাদেশ নয় গোটা পৃথিবীকে ভয়ঙ্করভাবে নাড়া দিয়েছিল। তার কারণ গণহত্যা, গণধর্ষণ এবং গণ অত্যাচার দিনের পর দিন ধরে চলেছিল। আমি এখান থেকে একবার ইতিহাসের শরণাপন্ন হব। সেনার তরফে তৃণমূলের মঞ্চ খুলে দেওয়া নিয়ে বিধানসভায় দাঁড়িয়ে 1971 সালের 25শে মার্চের কথা টেনে এনেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, জানিয়ে সমালোচনায় সরব অবসরপ্রাপ্ত সেনাকর্তারা। ব্রাত্য বসু একটি প্রথাগত শিক্ষায় শিক্ষিত মানুষ, উনি অধ্যাপকও বটে, আবার শুনেছি নাটক লিখেছেন, শিক্ষামন্ত্রী। উনি এরম ধরনের মন্তব্য করবেন, আমি বিস্মিত, সেটা আমাকে অত্যন্ত অবাক করেছে। ওনার একটা পূর্ণ মন্তব্য দেওয়া উচিত এবং এটাকে উড্র করা উচিত। মঙ্গলবার অধিবেশন চলাকালীন শিক্ষামন্ত্রী বলেন, 1971 সালের 25শে মার্চ বাংলাদেশে যে সেনা অভ্যুত্থান হয়েছিল, যেভাবে নির্বিচারে বাঙালিদের হত্যা করা হয়েছিল, সোমবার কলকাতায় সেনাবাহিনীর ভূমিকা সেই ছবিটা আরও একবার মনে করিয়ে দিয়েছে। কি হয়েছিল 1971 সালের 25শে মার্চ? তৎকালীন পূর্ব পাকিস্তানে নির্বিচারে বাঙালিদের হত্যা করেছিল পাকিস্তান সেনা, যা অপারেশন সার্চলাইট নামে কুখ্যাত। 1971-এর 25শে মার্চ রাত 11টায় জারি করা হয়েছিল কারফিউ। তারপর পরিকল্পনা মতোই ঘুমন্ত নিরস্ত বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে জেনারেল ইয়াহিয়ার সেনাবাহিনী। শুরু হয় নারকীয় হত্যাযজ্ঞ, ধ্বংসস্তূপে পরিণত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়, ইপিআর সদর দপ্তর, রাজারবাগ পুলিশ লাইন। যে ঘটনাকে বর্বর, নৃশংস কোনো শব্দ দিয়েই ব্যাখ্যা করা যায় না। কিন্তু সেনার ভূমিকা নিয়ে বলতে গিয়ে শিক্ষামন্ত্রী যেভাবে সেই তুলনা টেনেছেন তা মেনে নিতে পারছেন না অবসরপ্রাপ্ত সেনাকর্তারা। সেনাবাহিনী একদম সম্পূর্ণভাবে একটি অরাজনৈতিক সংস্থা, এবং তাদেরকে কোথাও একটা চেষ্টা করা হচ্ছে রাজনৈতিক আঙ্গিনায় জোর করে টেনে হিঁচড়ে নামিয়ে দেওয়ার। এটার ফল কিন্তু মারাত্মক হতে পারে। যে কোনো রাজনীতিকবিদের একটা সেনাবাহিনীকে কটু কথা বলবার ইঙ্গিতে বা ঘুরিয়ে ফিরিয়ে থেকে নিজেদের বিরত রাখা উচিত, কারণ এর ফলটা কিন্তু তাদেরই ভুগতে হবে। কারণ সেনাবাহিনীর গায়ে কাদা লাগানো সহজ না। কালকে যদি ধরুন আমাদের রাজ্যের যিনি শাসক দল তারা কেন্দ্রে আসেন, তো তাদের ডিফেন্স মিনিস্টার হবে, তখন সেনাবাহিনী তাদের কথাই শুনবে। সব মিলিয়ে শিক্ষামন্ত্রীর মন্তব্য ঘিরে এখন বিতর্ক তুঙ্গে। ঋত্বিক প্রধান, সত্যজিৎ বৈদ্য ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।
আমি সরাসরি শিক্ষাবিদ পবিত্র সরকারের সঙ্গে কথা বলবো, এই অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছেন। দেখুন, একেবারে আমি জানতে চাই, 71 সালে আমার তো জন্ম হয়নি, আমার এই দিকের বক্তাদের দুজনের জন্ম হয়নি, আপনারা তো সেই ঘটনার সাক্ষী। মানে আমি বলছি শুধু উপমহাদেশ নয়, গোটা পৃথিবীতে এই নারকীয় ঘটনা তোলপাড় ফেলে দিয়েছিল। সত্যি সত্যি এই তৎকালীন পূর্ব পাকিস্তানের এই নারকীয় ঘটনার সঙ্গে শুধু এই মেয়র রোডের বাঁশখোলার মতো ট্রিভিয়াল ঘটনাও বলছি না, 2025-এর কোনো ঘটনার কি তুলনা টানা যায়, যেখানে 3 থেকে 30 লক্ষ মানুষের মৃত্যু হয়েছিল, যেখানে লক্ষ লক্ষ মানুষ ঘর ছাড়া, 10 লক্ষ মানুষ ঘর ছাড়া হয়েছিলেন, সব থেকে কনজারভেটিভ ফিগারে। পবিত্রবাবু, কি এই তুলনাটা যদি একটু বুঝিয়ে দেন, মানে সেই ঘটনার বীভৎসতার সঙ্গে 2025-এর বা ইদানিংকালে সাম্প্রতিক পৃথিবীর কোনো ঘটনার তুলনা আসে? সবাইকে নমস্কার। সুমন, তোমাকে নমস্কার। নমস্কার আপনাকে। যে কথাগুলো মনে আসছে, যে আমি মাননীয় শিক্ষামন্ত্রীকে জানি, তিনি আমার বন্ধুপুত্র, তিনি অনেক পড়াশোনা করেন, তার পাণ্ডিত্য আছে, কিন্তু তিনি যদি সত্যি সত্যি খুব মানে গম্ভীরভাবে নিজের পড়াশোনার দিক থেকে এই কথাটা বলে থাকেন, তাহলে বলবো এটা তাঁর পাণ্ডিত্যের সম্মান রাখার যোগ্য হয়নি। এটা হলো একটা কথা, যে কোনোভাবেই তুলনা করা যায় না সেই বীভৎস হত্যাকাণ্ডের সঙ্গে, যেখানে শুধু সাধারণ বাঙালি নয়, অনেক বাঙালি বুদ্ধিজীবীকে পর্যন্ত হত্যা করা হয়েছিল, যারা বাঙালির গর্ব হিসেবে পরিগণিত হতেন। আর একটা কথা আমার মনে হচ্ছে, মাননীয় শিক্ষামন্ত্রী নাটকের লোকেরা রসিকতা করতে অভ্যস্ত, ফলে তিনি যদি রসিকতার সূত্রে কথাটা বলে থাকেন, তাহলে এই কথাটা নিয়ে আমাদের ততটা গুরুত্ব না দিলেও চলে। কিন্তু মুশকিল হচ্ছে, মন্ত্রী হচ্ছেন একজন নেতৃস্থানীয় লোক, সমাজে খুব গুরুত্বপূর্ণ লোক, যাকে ভিআইপির ওপরেও ভিআইপি বলা যায়। ফলে তারা যখন একটা কথা বলেন, তখন আমরা তাতে গুরুত্ব দিতে বাধ্য হই, এবং কথাটা যদি গুরুত্ব না দেবার মতো হয়, তখন মন্ত্রীমশাইকে আমাদের প্রশ্ন আসে, প্রশ্ন করতে ইচ্ছে হয় যে সত্যি সত্যি কীভাবে, কী ভেবে তিনি এই তুলনাটা টানলেন, যে একটা সত্যি সত্যি মানব সভ্যতার ইতিহাসে ভয়ঙ্কর, বীভৎস, কলঙ্কজনক ঘটনা খান সেনাদের ধ্বংসলীলা, আর একটা হচ্ছে মেয়র রোডে একটা ওই বাঁশের মণ্ডপ সেনারা তুলে দিলেন। সেনারা কেন তুলে দিল আমি জানি না, কি তাদের, কারণ চারপাশে এখন কলকাতায় বাঁশের মণ্ডপ চলছে, রাস্তাঘাট, গাড়ি ঘোড়া কিছু চলতে পারছে না, পুজো আসছে, আর একটা বাঁশের মণ্ডপে কি ক্ষতি হতো আমি সেটা বুঝতে পারছি না। কিন্তু সেনারা হঠাৎ, যাকে ইংরেজিতে প্রোঅ্যাক্টিভ বলে, প্রোঅ্যাক্টিভ হয়ে এই বাঁশের মণ্ডপটা তুলে নিয়ে মাননীয় মন্ত্রীমশাইকে এরকম একটা প্রহেলিকার মতো মন্তব্য করতে আমন্ত্রণ করলো, এই ব্যাপারটা আমার কাছে খুব অদ্ভুত লাগছে। তিনি এটা পণ্ডিত সুলভ মন্তব্য করলেন না নাটকের মানুষ সুলভ রসিকতা করলেন, এই ধাঁধার মধ্যে পড়ে আমি খুব বিভ্রান্ত হয়ে আছি। পবিত্রবাবু, এখানে আমার বলা কর্তব্য যে যেহেতু এটা বিধানসভার ভেতরে উনি বলেছেন, এটা কোনো নাট্যকারের রসিকতা বা মন্ত্রীমশাইয়ের আনঅফিসিয়াল প্রহেলিকার বিষয় নয়, তার কারণ এ তো সমস্ত মানে ইতিহাসে ঠাঁই পাবে, এ তো মানে বিধানসভার ভেতরে শিক্ষামন্ত্রী বলছেন, এ তো নথিবদ্ধ হয়ে গেল। কিন্তু মানে আমি বলছি যে কোথাও নত্যসত্ত্ব একটা জ্ঞান তো মানে একটা কোথাও কি অভাব আপনার পরিলক্ষিত হচ্ছে? তার কারণ হচ্ছে খান সেনার সমালোচনা 2025 কেন যে কোনো সময় করা যায়, কিন্তু 2025-এর কোনো ঘটনা, কোনো ইস্যুর ক্ষেত্রে এই দুটো জাস্টাপোজিশন কি আদৌ মানে ইতিহাস সম্মত? এটুকুই বলতে পারি। না, আমি আমার ক্ষুদ্র যা ইতিহাস জ্ঞান, তাতে মনে হয় না যে এটা ইতিহাস সম্মত, এটা কাণ্ডজ্ঞান সম্মত, এটা বিধানসভায় উচ্চারণ করার মতো একটা কথা বলে আমার মনে হয় না। কিন্তু আমি তো
মন্ত্রী মশাইরা বিশাল লোক, তাদের বুদ্ধি বিবেচনা বিচার বুদ্ধি কোন দিকে চলে আমার মতো সাধারণ লোকের সেটা বোঝা খুব মুশকিল। কাজে আমিও খুব বললাম যে বিভ্রান্ত হয়ে আছি কেন তিনি এই কথাটা বললেন। পবিত্রবাবু, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। দেখুন, আমার তো আরও বড় প্রশ্ন আছে, সেটা হচ্ছে শিক্ষামন্ত্রী নিজের বিচার বুদ্ধি অনুযায়ী বললেন নাকি নিজের বিচার বুদ্ধিকে অন্তত কিছুক্ষণের জন্য সরিয়ে রেখে অন্য কোনো বিচার বুদ্ধি অনুযায়ী বা কাউকে খুশি করতে বললেন আমি জানি না। কিন্তু আবার বলছি, ওই নারকীয় ঘটনা শুধু এই পশ্চিমবঙ্গ ভারতবর্ষ নয়, পৃথিবীর কোনো প্রান্তে যেন এমন কোনো ঘটনা না ঘটে যার সঙ্গে বাংলাদেশে জেনোসাইড অর্থাৎ এই অপারেশন সার্চলাইটের একটা তুলনা টানতে হয়। ভয়ঙ্কর, এর কোনো নজির নেই। আমি দ্রুত আবার আমার মূল বিষয়ে ফিরব, যেহেতু ব্রিগেডিয়ার ঘোষ খানিকক্ষণ আগেই বলছিলেন যে সিপির গাড়ির সামনে এক্স্যাক্টলি কী হয়েছে। আবার বলছি, এই সিসিটিভি ফুটেজটা অনেকটা ক্লিয়ার এবং সেই সিসিটিভি ফুটেজ এইবার আপনাদের সামনে রাখবো। পাশাপাশি অবশ্যই এটাও বলবো যে শওকত মোল্লার যেহেতু যে গাড়ির নিচে ইনি মারা গেছেন, এই গাড়ির তো থার্ড পার্টি ইন্স্যুরেন্সও ছিল না, অর্থাৎ মানে এর তো কোনো ইন্স্যুরেন্স ছাড়া তিনি যে ন্যূনতম টাকাটা, আমি বলছি সরকার ব্যবস্থা করতেই পারেন, কিন্তু কি ভয়ঙ্কর এইভাবে একেবারে রাস্তায় আইনিভাবে চলা অচল, রেজিস্ট্রেশন ফুরিয়ে গেছে এরম গাড়ি পুলিশ চালাচ্ছে, যাদের সেই গাড়ি চেক করে ধরার কথা। কিন্তু যাই হোক, এখন আমি মোটামুটি সিপির গাড়ির সামনে ঠিক কী হয়েছে তার সিসিটিভি ফুটেজ আপনাদের সামনে রাখবো। দেখুন, মিও রোডে তৃণমূলের মঞ্চ খোলা নিয়ে টানাপোড়েনের মধ্যেই এবার সরাসরি সেনাবাহিনী পুলিশ সংঘাত। মহাকরণের সামনে বিপজ্জনকভাবে গাড়ি চালানোর অভিযোগে সেনা ট্রাক চালকের বিরুদ্ধে এফআইআর করল পুলিশ। মঙ্গলবার সকাল তখন প্রায় 11টা। পুলিশের দেওয়া ভিডিওতে দেখা যাচ্ছে সোজা এগিয়ে আসছে সেনাবাহিনীর এই ট্রাক। বিবাদীবাগ নর্থ রোড ও ওল্ড কোর্ট হাউস স্ট্রিটের সংযোগস্থলের কাছাকাছি আচমকা রাস্তার বাদিক থেকে ডান দিকে বাঁক নেয় ট্রাকটি। ঠিক সেই সময়ই ডান দিক দিয়ে আসছিল কলকাতার পুলিশ কমিশনারের গাড়ি। সেনার ট্রাক আচমকা ডান দিকে বাঁক নেওয়ায় কোনো মতে সংঘর্ষ এড়িয়ে পাশ ঘেঁষে বেরিয়ে যায় পুলিশ কমিশনারের গাড়ি। আমরা এই মুহূর্তে রাইটার্স বিল্ডিং এর সামনে রয়েছি। যে ছবি আমরা দেখাবো, এখানে সেনাবাহিনীর ট্রাক এবং সেনাবাহিনীর দুজন অফিসিয়াল, তাদেরকে দেখতে পাচ্ছি কলকাতা পুলিশের তরফ থেকে গাড়ি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। नहीं जाइएगा, ডিসিশন है थोड़ा बता दीजिए। 3 घंटा से तो वही बोल रहे आ रहे। এই সংযোগস্থল থেকে ডান দিকে বাঁক নেওয়া নিষেধ, বড় করে নো রাইট টার্নের চিহ্ন রয়েছে। একেবারে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি বিবাদীবাগ নর্থ রোড এবং ওল্ড কোর্ট হাউস স্ট্রিটের যে সংযোগস্থল, সেই সংযোগস্থলের আগে ঠিক এখানেই কিন্তু অ্যারো দিয়ে নো রাইট টার্ন বোর্ড কিন্তু কলকাতা পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এখানেই কিন্তু সবচেয়ে সমস্যার কারণ হয়ে দাঁড়ায় যে সেনাবাহিনীর সেই ট্রাকটি সেই নিয়মের তোয়াক্কা না করে আচমকাই ডান দিকে নিতে যায় এবং সেই সময় কিন্তু কলকাতা পুলিশ কমিশনার গাড়ি নিয়ে এই বিবাদীবাগ নর্থ রোড হয়ে লালবাজারের দিকে যাচ্ছিলেন। অনেক গাড়ি আসছিল, উনি হঠাৎ করে লেনটা ভায়োলেট করে রাইট টার্ন করেন, যে কোনো পেছনে অনেক গাড়ি ছিল, সিপি সাহেবের গাড়িও ছিল, উনি বাজেভাবেই গাড়িটা চালিয়েছেন, রাইট টার্ন করেন। অনেক গাড়ি ছিল, লেগে যেতে পারত। কিছুক্ষণের মধ্যে হেয়ার স্ট্রিট থানায় আসেন সেনাবাহিনীর আধিকারিকরা। गाड़ी स्लो है मेरा गाड़ी, अगर हमको राइट मुड़ना है, अगर पीछे से अगर ज्यादा रफ्तार गाड़ी होगा तो उसको तो डिस्टर्बेंस होगा, लेकिन मेरा गाड़ी में तो लगा हुआ कुछ नहीं, लेकिन कोई बड़ा आदमी अगर जा रहा है तो उसको तो थोड़ा सा डिस्टर्ब लगा होगा उसको। সূত্রের খবর, হেডকোয়ার্টার ট্রাফিক গার্ডের লিখিত অভিযোগের প্রেক্ষিতে সেনাবাহিনীর গাড়ি চালকের বিরুদ্ধে এফআইআর রুজু হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা 281 ধারায় বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগ আনা হয়েছে। দিস ইজ দ্য কেস অফ দ্য लेन वायलेशन, नेग्लिजेंट एंड रैश ड्राइविंग ওর আগেনস্টে যে লিগালি ব্যবস্থা নেওয়া হচ্ছে ওটা হেয়ার স্ট্রিট থানাতে অলরেডি ইনিশিয়েট করা হয়েছে। আর আমি সেকেন্ড জিনিস বলছি, এটা ইট ইজ নট কি পুলিশ ভার্সেস আর্মি, এটা এর মধ্যে কোনো অ্যাঙ্গেল থাকার উচিত না। হু ইজ রেসপন্সিবল টু হ্যান্ডেল দ্যাট ভেহিকল, ওনার আগেনস্টে লিগাল অ্যাকশন নেওয়া হচ্ছে। এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। দৃষ্টি ঘোরানোর জন্য এখন আর্মির গাড়ি আটক, আর আর্মির সাথে যেহেতু আর্মি দেশের হয়ে লড়াই করে, ভারতবর্ষের হয়ে লড়াই করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বরাবরই ভারতীয় সেনার সাথে একটা বৈরিতা আছে, এ তো নতুন কিছু নয়। সারা দেশে যা নিয়ম সেই নিয়ম এখানেও চলবে। শহরের মধ্যে সব মানুষকে ট্রাফিক রুল মেনে চলতে হবে এবং সেনাবাহিনী তার বাইরে নয়, এইটা বিজেপি যেন বুঝে নেয়।
কিছুক্ষণ পরেই সেনা ট্রাকটিকে ছেড়ে দেয় পুলিশ। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, হিন্দোল দে ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আমি বলছি এফআইআর এই ঘটনায় হতেই পারে, রেশন নেগলিজেন্স হতেই পারে, ট্রাফিক যে ভায়োলেশন হয়েছে সেটা সেনাবাহিনীর ট্র্যাক করুক, সেনাবাহিনীর অন্য কোনো গাড়ি করুক, আমাদের কোনো আপত্তি নেই। বরঞ্চ আমরা বলবো যে অবশ্যই যথাযথ ব্যবস্থা, কঠোর ব্যবস্থা যেন নেওয়া হয়। কিন্তু পাশাপাশি আমরা উদ্বিগ্ন সেটা হচ্ছে এই লাগাতার সেনাবাহিনী এবং রাজ্য সরকার সম্পর্কের অবনতি নিয়ে। আমার পরবর্তী বক্তা সমীর রাইচের কাছে ঠিক এইখানে যাব। সমীরদা, মনে থাকবে 2016 সালেও এই রকম একটা নজিরবিহীন সংঘাতের সাক্ষী আমরা হয়েছিলাম। 30 ঘন্টারও বেশি সময় নবান্নে ছিলেন মুখ্যমন্ত্রী এবং সেনার দিক থেকে তারপরে জানানো হয়েছিল যে এটা একেবারে রুটিন কাজ। 30.5 ঘন্টা নবান্নে মুখ্যমন্ত্রী ছিলেন এবং তারপর ইস্টার্ন কমান্ডের তরফ থেকে দাবি করা হয় যে পশ্চিমবঙ্গ পুলিশকে জানিয়েই রুটিন কাজ এবং উত্তর পূর্বে সব কটা রাজ্যে এই কর্মসূচি চলেছে। অসমে 18টা জায়গায়, অরুণাচলে 13টা জায়গায়, পশ্চিমবঙ্গে 19টা জায়গায়, মণিপুরে 6টা জায়গায়, নাগাল্যান্ডে 5টা জায়গায়, মেঘালয়ে 5টা জায়গায়, ত্রিপুরা এবং মিজোরামে 1টা করে জায়গায় এই কর্মসূচি চলেছে। এটা হচ্ছে 2016 পয়লা ডিসেম্বর। কিন্তু এইখানে এবং গতকালের মঞ্চ খোলা নিয়ে একটা কমন ফ্যাক্টর আছে। সেদিনও একেবারে স্পষ্ট ভাষায় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে রাজ্য পুলিশকে, পশ্চিমবঙ্গ পুলিশকে জানানো হয়নি। আর এই ক্ষেত্রেও পরিষ্কার মঞ্চের ওপর থেকে বৈশ্বনাথদার পাশে দাঁড়িয়েছিলেন। কালকে মুখ্যমন্ত্রী বলেছেন যে কলকাতা পুলিশকে জানানো হয়নি, অথচ সেনা বিবৃতি দিয়ে বলছে তারা এই গোটা ঘটনাটা করেছে কলকাতা পুলিশকে জানিয়ে। আমি বলছি সমস্যা কোথায় সমীরদা? আমি উদ্বিগ্ন এই জন্য, কোথাও কি সিরিয়াস কোঅর্ডিনেশনের সমস্যা হচ্ছে? মানে এটা দুটো একই সঙ্গে, দুটো সত্যি বা দুটো মিথ্যে তো হতে পারে না, একটা সত্যি এবং একটা মিথ্যে। প্রশ্ন হলো কোনটা? দেখো সুমন, আমার যেটা প্রথমেই মনে হয়েছে যে এখানে সবাই বলছেন এবং তুমি নিজেও বলছো যে সেনাবাহিনীর সাথে শাসক দলের বা রাজ্য সরকারের যে একটা মনোমালিন্য তৈরি হয়েছে। কিন্তু আমার মনে হয়েছে দেখে এটা আমি যেন দেখতে পাচ্ছিলাম গতকালকে যখন খোলা হচ্ছিল মঞ্চটা, যে শ্রমিক ভট্টাচার্য বাসের দড়ি খুলছে, শুভেন্দু অধিকারী প্ল্যাটফর্ম খুলছে, এরকম মানে বিজেপি ওগুলো করছে এবং সেটা তৃণমূল তার বিরোধিতা করছে। কারণ তৃণমূল যেভাবে বলতে শুরু করলো যে সেনাবাহিনী নাকি বিজেপি চালাচ্ছে, এটা হাস্যকর, এটা একেবারেই হাস্যকর, এটা কখনোই কাম্য নয়। এবং আজকেও যেভাবে ট্রাকটাকে দাঁড় করানো হলো, আমিও তোমাদের এইখানে রিপিটে দেখলাম, বারবার করে দেখলাম যে বলা হচ্ছে যে সেটা রাইট টার্ন নিয়েছে। প্রথম কথা, রাইট টার্ন নিয়েছে আর নিতে যাচ্ছে দুটো এক জিনিস নয়, কখনোই হতে পারে না। দ্বিতীয় কথা, ধরা যাক এটা সেনাবাহিনীর ট্রাক থাকতো না আজকে, তাহলে ম্যাক্সিমাম কী করতো পুলিশ? 500-1000 টাকা ফাইন নিয়ে ছেড়ে দিত, কোনো কথাই আসতো না। দ্বিতীয় নম্বর, আমরা দিনের পর দিন কলকাতাবাসীরা দেখছি যেভাবে পুলিশ একটি ট্রাফিক সিগন্যাল, পুলিশ আমরা সব দাঁড়িয়ে আছি হয়তো লাইনে, ট্রাফিক সিগন্যাল লাল, পুলিশের গাড়ি বেরিয়ে যাচ্ছে, পুলিশের বাইক বেরিয়ে যাচ্ছে। এটা রোজকার ঘটনা, এটা রোজকার ঘটনা। আর যেভাবে শাসক দল এইটা নিয়ে রাজনীতি করছেন, এবং যেটা আমি অবাক হয়ে গেলাম যে ব্রাত্য বসুর মতো একজন মানুষ, যে এরকম একজন নাট্যকার, আমার বলতে দ্বিধা নেই, যে একজন শিক্ষামন্ত্রী বটে, সে বলছে যে এই ঘটনার সাথে নাকি পাক সেনাদের আচরণের মিল আছে। তাও যে বলেননি যে দেখেছো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী নিজে ক্লেম করেছেন, 200 সেনা নাকি ওনাকে দেখে পালিয়ে গেলেন। এই হাস্যকর। একজন মন্ত্রী কেন এই ধরনের একজন স্টেটমেন্ট দেবেন? এইখানেই তো বোঝা যায় যে তার উদ্দেশ্য কি। যখন মাননীয় মুখ্যমন্ত্রী বলেন আমাকে দেখলে 200 সেনা পালিয়ে গেল, এখানেই তো বোঝা যায় তাদের উদ্দেশ্য কি। যেখানে বলে এটা বিজেপি করিয়েছে, তখনই তো বোঝা যায় তাদের রাজনৈতিক উদ্দেশ্য। তাদের মঞ্চ করতে কেউ বারণ করেনি, তারা দিনের পর দিন আন্দোলনকারীদের মঞ্চ, এই রাজ্য সরকার, এই মাননীয় মুখ্যমন্ত্রীর সরকার দিনের পর দিন যারা আন্দোলন করছে, আমরা কিছুদিন আগেও দেখলাম সল্টলেকে তাদের মঞ্চ ভেঙে তাদেরকে রাস্তায় বৃষ্টির মধ্যে ঠান্ডার মধ্যে উৎখাত করে দিচ্ছে। তাদের মুখে এইগুলো মানায় না। তারা নিজেরা আগে সঠিক আচরণ করুক তারপরে। এবং এখানে আবারও বলছি, কোনো রাজনৈতিক দলের অধিকার নেই এবং ক্ষমতাও নেই
যে সেনাবাহিনীর সাথে ভারতের সেনাবাহিনীকে এইভাবে আক্রমণ করার, এই নজিরবিহীন আক্রমণ করার, এটা লজ্জার। আমি ভারতীয় হিসেবে আমি লজ্জিত যে এই সেনারা, আমরা দুদিন আগে দেখলাম যাদের জন্য আমরা অপারেশন সিঁদুরের জন্যে যে আমরা সবাই গর্বিত হলাম যে পাকিস্তানকে কীরকম উচিত শিক্ষা দিয়েছে, তাদের নামে এই সমস্ত বলা হচ্ছে একটা সামান্য একটা ছোট্ট বিষয়ে। আবার উল্টো দিকে আমরা দেখছি যেখানে শওকত মোল্লা, আমাদের কি দুর্ভাগ্য দেখো, ভাবা যায় শওকত মোল্লা একজন বিধায়ক। কে বিধায়ক? যেই মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন, এই বিধায়ককে বলেছেন তুই তো বোমা বাঁধিস, সে আজকে বিধায়ক। কি বিচিত্র দেশ! পাইলট নিয়ে যায়। হ্যাঁ, তো এবার আমার পাইলট কার নিয়ে যাচ্ছে, খুব ভালো কথা। কি পাইলট কার নিয়ে যাচ্ছে? যে এমন একটা পাইলট কার যেটার কোনো রেজিস্ট্রেশনই নেই। আজকে কলকাতা শহরে আমি তো বলছি কোনো গাড়ি যদি রেজিস্ট্রেশন না থাকে, সবচেয়ে আনন্দ হয় কার জানেন? সবচেয়ে আনন্দ হয় পুলিশের, কারণ ধরলেই সেখানে 5,000 10,000 টাকার গল্প আছে। বেশ, বৈষ্ণব চট্টোপাধ্যায় অদ্ভুত কথা জিজ্ঞাসা করলেন আমাকে। আসলে কিছু মানুষ এক পেশে কথা বলতে অভ্যস্ত, তাদের কথা আমরা প্রতিদিন কালকের ঘটনা আজকের ঘটনার কোনো সাদৃশ্য নেই। কালকে একটা আলাদা ঘটনা ঘটেছে, আজকে একটা রোড অ্যাক্সিডেন্টের ঘটনা এবং একটা ট্রাফিক ভায়োলেশনের ঘটনা, মোটর ভেহিকলস অ্যাক্টের মামলা হবে। শুভেন্দু অধিকারী ঘটনার সঙ্গে সাদৃশ্য আছে তো না? সেটাও নেই। বহুত কথা চিৎকার করে কথার মাঝখানে কথা বলে বলছি, শুভেন্দু অধিকারী ঘটনার সঙ্গে সাদৃশ্য আছে তো? বারবার একই কথা বলা হচ্ছে। আমি তো কালকে স্পটে ছিলাম, যখন সেনারা খুলছিল, কোমরে সব খুলে দিল আমাদের। মুখ্যমন্ত্রী আসার আগে সব সেনা, মুখ্যমন্ত্রী আসার আগে মানে আপনি বলছেন 200 জন সেনা ছিল, সেনাকে দেখতে পেয়েছেন আপনি? এখানে প্রবলেম হলো আপনাদের সমস্যা হলো আপনারা জিততে পারেন না, খালি টিভি আপনি এটা বলতে পারেন না, আপনারা এটা বলতে পারেন না। আপনার ভোটে যেতেন দেখে যা ইচ্ছে আপনারা বলবেন, বিশ্বাস করতে হবে। একটা সময় আমাদের কথাটা আপনাদের ভালো লাগতো, একটা সময় মঞ্চে আপনি আজকে একটা সময় মঞ্চে আমরা বক্তৃতা দিতাম সিপিএম এর এগেইনস্টে। আজকে আপনার খারাপ লাগছে না, যেহেতু আমরা অন্যায় সমালোচনা করছি। আমি বলছি এই যুক্তির মধ্যে একটা যুক্তি আমার খুব বিনয়ের সঙ্গে বলছি, খুব কানে লাগলো। তার কারণ ওরা 235, আমরা 30, এই অহংকারও কিন্তু স্থায়ী হয়নি। ইতিহাস খুব নির্ময়, যার ফলে রাজনৈতিক জয় পরাজয় দিয়ে সত্য অসত্যর বিচার আমরা কেন করব? কিন্তু আমি বলছি বৈশান্তদা, ইউ আর সিনিয়র এনাফ, ঠিক, কিন্তু আমি বলছি জয় পরাজয় দিয়ে যদি সব বিচার করতে হয়, এক সেকেন্ড, আরে তাহলে ভয়ঙ্কর। বৈশান্তদা, আপনি ভয়ঙ্কর কথা বলছিলেন, ভয়ঙ্কর। না, সেটা তৃণমূলকে ক্ষমতা থেকে সরানোর জন্য নয়, সত্য ঘটনাটা মানুষের সামনে আনার জন্য। না, আপনাদের মতো নয় যে একটা কাউন্সিলর ভোটে জেতার জন্য, একটা বিধায়ক হওয়ার জন্য, একটা সাংসদ হওয়ার জন্য আমরা সত্য এবং মিথ্যের মধ্যে তফাৎ করি। সরি, আপনার রাজনৈতিক উদ্দেশ্য আছে, আমাদের রাজনৈতিক উদ্দেশ্য নেই। সেটা বলে আমি বলছি এখানে কিছু লোক আছে, যদি তারা বলে যে আমরা নিরপেক্ষ, তাহলে নিরপেক্ষ বলে কেউ তাহলে আমায় ধরে নিতে হবে যে রাজনৈতিক দল থেকে যারা আসেন তারা সত্যি মিথ্যেকে সবসময় জয় এবং পরাজয়ের নিরিখে বিচার করবেন। যেটা তো না চুরি ফুরি আমি যাচ্ছি না, যেটা সত্যি সেটা সত্যি, যেটা মিথ্যে সেটা মিথ্যে। এতে কে, তাহলে তো বৈষ্ণবদাদের বলাই উচিত না হাতরাসে কি হয়েছিল। আমি তো মনে করি
বৈশ্বনাথদারে প্রথম তৃণমূল কংগ্রেস গিয়ে দারুণ আন্দোলন করেছিলেন। এখনও বলা উচিত যে কোনো ঘটনায় ক্রস রেফারেন্সে হাতরাস আসবে, কিন্তু কেন বলা উচিত নয় যে সবকটা স্তরের নির্বাচনে, পঞ্চায়েত থেকে শুরু করে সংসদে লোকসভা নির্বাচন অবধি সবকটা জায়গায় যোগী আদিত্যনাথ এবং তার দল বিজেপি হাতরাসে, মানে উত্তরপ্রদেশে ওই এলাকায় জয়ী হয়েছে। তাহলে হাতরাস ঘটনাটা সত্যি, এক সেকেন্ড, সত্যি, আরে আমি হাতরাসের কথা বলছি, আপনি মশাই মানে ইতিহাস ভূগোল কিচ্ছু জানেন না, সরি। আমি কি কথা বললাম লক্ষ্য করুন, আমি এক সেকেন্ড বৈশ্বনাথদা, আমি বললাম হাতরাসে ওই মারাত্মক নারকীয় ঘটনার পর, যার জন্য আমি মনে করি, আপনি একমত কিনা জানি না, যে বিজেপি সরকার দায়ী, তার পুলিশ দায়ী, তার প্রশাসন দায়ী, তার রাজনৈতিক উইল দায়ী। সেই হাতরাসে পঞ্চায়েত থেকে শুরু করে বিধানসভা, লোকসভা, তারপরে প্রত্যেকটা ভোটে বিজেপি জিতেছে। তো সজল এলে বলবো আমি যে ভাই সজল, এটা হাতরাস নিয়ে তুমি এক সেকেন্ড, হাতরাসের ঘটনা আমি বলছি, আর সজল বলল কি করে বললেন সুমনদা, ঘটনাটাই ঘটেনি, তার কারণ হচ্ছে আমরা জিতেছি, যোগী আদিত্যনাথ এবং বিজেপি জিতেছে। সত্যি এবং মিথ্যের মধ্যে জয় পরাজয় আনবেন না বৈশ্বনাথদা, লোকে দেখছে, লোকে হাসছে। সমীর দ্বারা কনফিউজ থাকে, নতুন করে কি কনফিউজ কি করব? সমীর দ্বারাই তো একদিন এই তৃণমূলের হয়ে লড়াইতে ছিলেন, কারণ সেটা তাদের চোখে মনে হয়েছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। দেখুন, আমি ব্যক্তি সমীরাইজ, ব্যক্তি নিয়ে নয়, আমার বক্তব্য পরিষ্কার, সেটা হচ্ছে ঘটনা, ইতিহাস তার সত্যি মিথ্যে হয়, তার ইতিহাসের একটা নিজস্ব বিচার, নিজস্ব পর্যালোচনা হয়, সেটার সঙ্গে কোন রাজনৈতিক দল জিতেছে এটা কেন মিশিয়ে দেবো আমরা, কেন মিশিয়ে দেবো? তাহলে হাতরাসের জন্য যোগী আদিত্যনাথকে ক্লিন চিট দিতে হয়, সেটাও যেমন দেব না। পাশাপাশি যদি এই পশ্চিমবঙ্গের ঘটনা হয়, তার জন্য যে সরকার আছে তাকেও বা ক্লিন চিট দেবো কেন? একেবারে সরি টু সে, এটা ইতিহাসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। আমি এইখান থেকে আমার পরের প্রতিবেদন, যেটা আবার এই ঘটনায় আসবো, সেটা হচ্ছে যেখান দিয়ে শুরু করেছিলাম, 2016তেও কিন্তু নজিরবিহীন সংঘাত এই রাজ্য সরকার এবং সেনাবাহিনীর মুভমেন্টে হয়েছিল। আমার মনে আছে যে একেবারে প্রায় সারা রাত এই চ্যানেলে লাইভ সম্প্রচারিত হয়েছিল নাটকীয় সংঘাতের পরিস্থিতি। সত্যি কি সংঘাত নাকি রুটিন কাজ, এবং সেটাও সরকারকে জানি না, আমরা পরে প্রতিবেদন দেখব। প্রথমে সেনার তরফে তৃণমূলের মঞ্চ খোলা নিয়ে সংঘাত, তারপর বিপজ্জনকভাবে গাড়ি চালানোর অভিযোগে সেনা ট্রাক চালকের বিরুদ্ধে পুলিশের এফআইআর। সেনার সঙ্গে রাজ্য প্রশাসনের সংঘাতের পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী। আর এই পরিস্থিতি মনে করিয়ে দিচ্ছে 9 বছর আগের কথা, যখন তৃণমূল সরকার ও সেনাবাহিনীর মধ্যে এরকমই টানাপোড়েন তৈরি হয়েছিল। সেটা ছিল 2016 সালের ডিসেম্বর মাস। রাজ্যের বিভিন্ন প্রান্তে টোল প্লাজায় হঠাৎ করে সেনাবাহিনীর উপস্থিতি জানিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2016 পয়লা ডিসেম্বর রাত 10টা থেকে 2রা ডিসেম্বর সন্ধে 6:30 অবধি প্রায় 30.5 ঘন্টা নবান্নেই ছিলেন তিনি। আর্মি যতক্ষণ এখান থেকে উইথড্র না হবে, আমার সেক্রেটারিয়েটের সামনের এখান থেকে আমি এখানে থাকবো। আমি এখানে জানতে চাই, এখানে কি মিলিটারি কু হয়েছে? কোথাও তো এটা হয়নি, শুধু বাংলায় কেন? একদিকে বিচার ব্যবস্থা, অন্যদিকে সেনাবাহিনী। সাধারণ মানুষের কথা যদি বলি, অত্যন্ত সম্মান এবং শ্রদ্ধার দুটো প্রতিষ্ঠান। একজন সংবিধান গণতন্ত্রকে রক্ষা করেন, আর একজন এই সেনারা প্রত্যন্ত সীমান্ত এলাকায় ভারতের সার্বভৌমত্ব রক্ষা করছেন। কোনো সন্দেহ নেই যে এই ধরনের বিতর্ক অবাঞ্ছিত এবং কাঙ্ক্ষিত নয় সেনাবাহিনীর এতে জড়িয়ে পড়া। মুখ্যমন্ত্রী সেই সময় দাবি করেন রাজ্য সরকারকে কিছু না জানিয়ে সেনা নামানো হয়, যদিও প্রতিরক্ষা মন্ত্রকের তরফে পাল্টা দাবি করা হয় এটা রুটিন কর্মসূচি। পালসিট এবং ডানকুনি দুটো যে টোল ট্যাক্স আছে ন্যাশনাল হাইওয়ে অথরিটির আন্ডারে, সেই টোল ট্যাক্সের কাছে সেন্ট্রাল গভর্নমেন্ট আর্মি নামিয়েছে। কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে একবার জানাবার প্রয়োজন পর্যন্ত মনে করলো না। एक एनुअल एक्सरसाइज है जो ईस्टर्न कमांड में हो रहा है, और ये एक्सरसाइज हर साल होता है। इसकी प्रायर इंटीमेशन पुलिस और डीएम को दी जाती है। गाड़ियों को रोक के उसका बेसिकली पैरामीटर्स लाइक लोड कैरिंग कैपेसिटी, कितना बड़ा है, कितना टनेज का व्हीकल है, उससे हम स्टैटिस्टिक्स डिराइव करते हैं कि कल को अगर आर्मी को जरूरत पड़े सडनली गाड़ी को, इस एरिया में, एक पर्टिकुलर एरिया में कितनी गाड़ी मिल सकता है। ইস্টার্ন কমান্ডের তরফেও দাবি করা হয় উত্তর পূর্বে সব রাজ্যে রুটিন কর্মসূচি চলছে। অসমে 18 জায়গায়, অরুণাচলে 13 জায়গায়, পশ্চিমবঙ্গে 19 জায়গায়, মণিপুরে 6 জায়গায়, নাগাল্যান্ডে 5 জায়গায়, মেঘালয়ে 5 জায়গায়, ত্রিপুরা ও মিজোরামে 1 জায়গায় কর্মসূচি চলছে। তবে গোটা রাত মুখ্যমন্ত্রীর নবান্নে থেকে যাওয়া, রাতভর দফায় দফায় বৈঠক, কার্যত যুদ্ধকালীন তৎপরতা, সব মিলিয়ে তৈরি হয়েছিল এক বেনজির পরিস্থিতি। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনাও করেছেন।
প্রশ্ন ওঠে যে কোথাও একটা মোদি বিরোধিতার ক্ষেত্রে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে একটা ঐক্যবদ্ধ প্রয়াস কি রাজনৈতিক ক্ষেত্রেও শুরু হয়ে গেল? এই রকম ব্যস্ত টোল প্লাজায় যদি হয়, সাধারণ মানুষের মধ্যেও কিন্তু একটা উত্তেজনা ছড়ায়, যদি না কমিউনিকেশন গ্যাপটা একেবারে সম্পূর্ণভাবে পূর্ণ হয়, মানে সমস্ত পক্ষ ইনফর্ম থাকে। এইটার কি এই বিভ্রান্তিটা খুব দরকার ছিল? মানুষ একটু আশ্বস্ত হতো, এই রাজনৈতিক জল্পনার কোনো অবকাশই হতো না। প্রায় এক দশক পর সংঘাতে সেই ছবি ফিরল রাজ্যে। এবিপি আনন্দ। লক্ষ্য করে দেখুন, আবার সেই এক শব্দগুলো এই গতকাল এবং আজকের ঘটনায় বসিয়ে দিতে পারেন। প্রথম দুটো শব্দবন্ধ হচ্ছে অবাঞ্ছিত বিতর্ক, দ্বিতীয় হচ্ছে বিভ্রান্তি। এবং অবশ্যই আমি যেটা বলবো, সেনাবাহিনী এবং সরকারের সুষ্ঠু সমন্বয়, আজকে ঈশ্বর না করুন যদি একটা কোনো ক্রাইসিস হয় এই রাজ্যে, সঙ্গে সঙ্গে সেনাবাহিনীকে ডাক পড়ে এবং সেনাবাহিনী এসে রাজ্যের সঙ্গে হাতে হাত ধরে সাধারণ মানুষের জীবন এবং সম্পত্তি রক্ষা করে। কেন এই দূরত্ব হবে? এবং দূরত্ব মানে একেবারে জানানো অথবা না জানানো নিয়ে হ্যাঁ এবং না এর মধ্যে বিভ্রান্তি কেন? সত্যি সেদিন যে প্রশ্নগুলো করেছিলাম, আজকেও প্রত্যেকটা প্রশ্ন দেবনারায়ণ সরকারের কাছে নিয়ে যাব যে কোথাও কি সিরিয়াস কমিউনিকেশন গ্যাপ হচ্ছে, হলে যুক্তরাষ্ট্রের একটা অঙ্গরাজ্যের পক্ষে সেটা বিপজ্জনক শুধু নয়, প্রত্যেক নাগরিকের জন্য অত্যন্ত উদ্বেগের। দেবনারায়ণ সরকার কি বলে? দেখুন, আমি আগেও একদিন বলছিলাম, ওথলে দ্য মুয়ার অফ ভেনিসে একটা বক্তব্য শেক্সপিয়ার লিখছে, একটু কাব্যিকভাবে বলেছিল, ট্রাইফেলস লাইট অ্যাজ এয়ার আর টু দ্য জিলাস কনফার্মেশন স্ট্রং। খুঁটিনাটি বায়ু হিসাবে হালকা, কিন্তু তাতে প্রতিহিংসার অনুমোদন শক্তিশালী হয়। শুনবেন, খুঁটিনাটি বায়ু হিসাবে হালকা, প্রতিহিংসার অনুমোদন শক্তিশালী। কি করে হচ্ছে? ইয়াগো একটা রুমাল রেখেছিল পথে, একদম, এবং তার জন্য ওথেলো ডেসডিমোনা একেবারে শেষ হয়ে গেল। ষড়যন্ত্রটি কেন রুমাল রেখেছিল? আমার প্রশ্নটা হচ্ছে, একটু আগে ঠিক পবিত্রবাবু দেখেছিলেন এটা প্রোঅ্যাক্টিভ। আচ্ছা, সেনাবাহিনী যে কথাটা একটু আগে বলল ঠিকই কথা, কিন্তু বৈশ্বনাথ দাদা বলছেন 5 বার পারমিশন দিয়েছে, 5 বার টাকা নিয়েছে, তাহলে 5 বার টাকা নিল কেন? দুদিনের যদি পারমিশন হয়, মার্চ থেকে অগস্ট পর্যন্ত 5 বার টাকা নিয়েছে। বৈশ্বনাথ দাদা বলেননি, বৈশ্বনাথ দা 5 বার টাকা নিয়েছে তো। হ্যাঁ, নিয়েছে তো, 2 দিন করে পারমিশন, 1 মাস ধরে এইটা চলছে। এত প্রোঅ্যাক্টিভ করে না, আমি যে কথাটা বলছি, এই শুনুন না, আর্মির অন্য সমালোচনা করুন, আমি বলছি এই বেআইনি ভাবে টাকা নেওয়াটা বলবেন না। নিল কেন? টাকা না নিতে পারতো। আমি পরে শোয়ের পর আপনাকে বুঝিয়ে দেব। টাকাটা নাও নিতে পারতো, তাহলে আমি পারমিশন দেব। আরে 5 বার 2 দিন করে পারমিশন দিয়েছে, সেই জন্য 5 বার টাকা নিয়েছে। সিম্পল অ্যারিথমেটিক। আমার অ্যারিথমেটিক থেকে আমি যে কথাটা বলছি, যে কথাটা আপনি তো পবিত্র বাবু যে কথাটা বললো, এটা প্রোঅ্যাক্টিভ। দেবনারায়ণ দা, জিনিসটা সহজ। আমি বলছি, বৈশ্বনাথ দা আছেন, শনি রবি 2 দিন করে পারমিশন চেয়েছেন, 2 দিন করে পারমিশনের টাকা নিয়েছেন। এটার মধ্যে কোথাও মানে দূরবীন দিয়েও আপনি তোলাবাজি খুঁজে বের করতে পারবেন না। ঠিকই, তারপরে এই পর্যন্ত উনি যেটা বলছেন যে অগস্ট মানে 31 অগস্ট পর্যন্ত পারমিশন নেওয়া ছিল না, আবার নতুন করে 2 দিনের নিতে হবে। হ্যাঁ, তাহলে এতগুলো করে ওইটাকে কেন, এই যে তখন হচ্ছে তখন কেন সেনা, আমি যখন আমাকে কথাটা বলতে দিন, প্রোঅ্যাক্টিভ হয়ে সেনাবাহিনী কেন? আমি সেনাবাহিনীকে দোষ দিচ্ছি না। ওই যে একটা কথা বলে তো, রবীন্দ্রনাথ বলেছিল অরূপ রতনে, জিনিস বসু সেন বলছে, ফন্দি জিনিসটা খুব ভালো যদি তার মধ্যে নিজে আটকে পড়া না যায়। তার মানে এটা কার ফন্দি? না 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 না, আমি কিন্তু সেনাবাহিনীর কোনো দোষ দেখছি না, কোনো দোষ না, কিন্তু এই জিনিসটা ভারতে কোথাও হয়েছে কিনা সন্দেহ, যে সেনাবাহিনী খুলে দিচ্ছে, এটা হয় না। এর পিছনে কিছু কারণ আছে, সেইখানে সমস্যাটা। কারণ সেনাবাহিনী খুলে দিচ্ছে, এটা কোনোদিন ভারতে দেখা যায়নি, একমাত্র পশ্চিমবঙ্গে। না হলে খুলে দেবে, এইটাকে বলা হচ্ছে। না না, পবিত্র বলছেন প্রোঅ্যাক্টিভ। সেনাবাহিনীকে যে বিজেপি করাচ্ছে, আমি বারবার ক্ষমা চাচ্ছি, সেনাবাহিনীর বিরুদ্ধে আমি একটি কথাও বলছি না, কিন্তু বিজেপি এগুলো করাচ্ছে। তা না হলে আপনি একটু আগেই বললেন, একটু আগেই বললেন, আরে যোগী আদিত্যনাথ বলছে মোদির সেনাবাহিনী। আজকে পুলওয়ামা কাণ্ড 40 জনকে সেনাবাহিনীর লোককে হত্যা করা হলো, এবং জম্মু কাশ্মীরের যিনি গভর্নর, তিনি তো বলেছিলেন এটা সেনাবাহিনীকে হত্যা করে মোদি 2019-এ জিতেছে। এর পিছনে অনেক কিছু কথাবার্তা হয়েছে, শুধু সেনাবাহিনীকে ব্যবহার করা হচ্ছে,
সেনাবাহিনী কোনো রাজনীতির মধ্যে নেই, সেনাবাহিনীকে তোলাবাজ বলছে। গতকালের সঙ্গে আজকে কোনো সম্পর্ক নেই। আজকের ব্যাপারটা যে কথাটা সেটা পুরোপুরি একটা জিনিস আমি একমত, আজকে মারা হলো, হলো সেই গাড়িকে যা চালক ছিল তাকেও কিন্তু অ্যারেস্ট করতে হবে, এইটা হলো দাবি, এবং তা না হলে ন্যায় হবে না। সুতরাং আমি যেটা বলছি, সেনাবাহিনীকে ব্যবহার করছে এই বিজেপি, এটা আমি এখনো বলছি ব্যবহার করলে নিশ্চয়ই করছে। আমি দুজনকেই অনুরোধ করব যে সেনাবাহিনীকে রাজনৈতিক ব্যাপারে চলুন, কিন্তু আমি বলছি ব্যবহার করা। যেহেতু দেবনারায়ণ সরকার ওথেলো আর ডেসডিমোনার কথা বললেন, আমি সাদা রুমালটা রাখলে কি ঝগড়া কমবে না বাড়বে? বরঞ্চ সেনাবাহিনীকে বৈশ্বনাথ বলছেন সঠিক কথা, বিজেপিকে বলছেন ভালো। বৈশ্বনাথ বলুন যে শ্রমিক ভট্টাচার্য, আমি যেটা বললাম যে বাসগুলো খুলছে, হ্যাঁ, শুভেন্দু অধিকারী স্ট্রাকচার, আপনি এর আগে দেখেননি স্ট্যাটিউটরি বডিকে বিজেপি তার পলিটিক্যাল ইয়েতে ইউজ করেছে, আপনি দেখেননি? আপনি কি দেখেননি? দর্শকরা অর্থহীন ঝগড়া তো দেখতে চান না, দর্শকদের দেখানোর জন্য একেবারে এই যে দ্বন্দ্বটা আমার বাঁ দিকে দেখতে পাচ্ছেন, আজকে গতকালকের ঘটনার প্রতিবাদে বৈশ্বনাথদা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আন্দোলনে নামেন এবং ডোরিনা ক্রসিংয়ের কাছে ধর্ণা শুরু হয়েছে। এই গোটা বিষয়টা ইন আ নাটশেল আজকে তৃণমূলের আন্দোলনের অংশটা এইবার দেখাবো। কলকাতা রাস্তায় কার্যত সেনা পুলিশ টানাপোড়েন। এর শুরুটা হয়েছিল সোমবার সেনার তরফে তৃণমূলের প্রতিবাদ মঞ্চ খুলে দেওয়ার থেকে, আর মঙ্গলবার বিপজ্জনকভাবে গাড়ি চালানোর অভিযোগে পুলিশ যখন সেনা ট্রাক চালকের বিরুদ্ধে এফআইআর করল, তখন ডোরিনা ক্রসিং এর প্রতিবাদ মঞ্চ থেকে সুর চড়ালো তৃণমূলও। সোমবার গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ খুলে দেয় সেনাবাহিনী। স্থান বদল করে প্রতিবাদ কর্মসূচি জারি রেখেছে তৃণমূল কংগ্রেস। মেয়ো রোড থেকে প্রতিবাদ মঞ্চ সরিয়ে আনা হয়েছে ডোরিনা ক্রসিং এ। আমাদের অনুরোধ বিজেপিকে, আপনারা সেনাবাহিনীর মুখপাত্র নন, আর সেনাবাহিনীকে এর মধ্যে নিয়ে জড়িয়ে রাজনীতিটা করবেন না। সবকিছুর উদ্দেশ্য এক, যে 1804 এই থেকে দৃষ্টি ঘোরানো, ক্যামেরাটা যেন অন্যদিকে চলে যায়। কারণ প্রশ্নের উত্তর দিতে পারছে না, যে রাজ্য সরকারেরই একটি সংস্থা এসএসসি, তারাই বলছে আমার রাজ্য সরকার চোর। যদি সিবিআই বলতো তাহলে কথা ছিল যে হ্যাঁ কেন্দ্র সরকারি সংস্থা বদমাশি করে বলতে পারে। সেই জন্য দৃষ্টি ঘোরানোর জন্য এখন অনেক কিছু এসব হবে। সোমবারের ঘটনায় বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী। আমি যখন এখানে আসছিলাম, আপনারা অনেকে ছবিও পেয়েছেন, প্রায় 200-র মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল। আমি বললাম, হোয়াই ইউ আর রানিং অ্যাওয়ে, ইউ আর মাই ফ্রেন্ড। এটা আপনাদের দোষ নয়, আপনারা বিজেপির কথায় করেছেন, দিল্লির কথায় করেছেন। সেনাকে কলঙ্কিত করা মানে দেশের মেরুদণ্ডকে কলঙ্কিত করা, অপমানিত করা। অতএব মুখ্যমন্ত্রী তার ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থের জন্য যে কাজটা করেছেন তা রাষ্ট্রের পক্ষে অত্যন্ত অহিতকর। প্রকাশ্যে সেনা এবং জনগণের কাছে ক্ষমা চাও। কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলায় প্রতিবাদ কর্মসূচি পালন করে তৃণমূল। ভাঙড়ে প্রতিবাদ মিছিলে যোগ দেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। এর পাশাপাশি হাওড়া, পুরুলিয়া, রায়গঞ্জেও হয় তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ কর্মসূচি। অর্ণব মুখোপাধ্যায়, শান্তনু নস্কর, দীপক ঘোষ, এবিপি আনন্দ। দেখুন, কেন আবার বলছি আমরা উদ্বিগ্ন এবং আমরা শঙ্কিত, তার কারণ গতকাল যেটা ঘটেছে সেটা একটা ফোনাফুনিতে শেষ হয়ে যায়। একটা মঞ্চ খোলা নিয়ে মুখ্যমন্ত্রীও কালকে বৈশ্বনাথদাদের পাশে দাঁড়িয়েই বলছিলেন যে তার মন্ত্রীদের সঙ্গে, একাধিক মন্ত্রীদের সঙ্গে সেনাবাহিনীর নিয়মিত যোগাযোগ আছে। সেটাই তো স্বাভাবিক, নিয়মিত কথা হয়। দেখুন, ফোর্ট উইলিয়াম থেকে ভৌগোলিকভাবে লালবাজারের দূরত্ব হচ্ছে 5 কিলোমিটারের কম, কিন্তু হিসেব করে 5 কিলোমিটারের কম মানসিক দূরত্বটা কি ক্রমশই বাড়লো? চিরকাল
এই মানসিক দূরত্বটা কিন্তু 5 কিলোমিটারের থেকেও অনেক কম ছিল। কেন এই কথা বলছি? আমরা প্রত্যেকে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে জানি যে উচ্চপদস্থ পুলিশ কর্তারা, উচ্চপদস্থ সেনাকর্তাদের পারিবারিক অনুষ্ঠানেও তারা আসেন, একটা যোগাযোগ থাকে, অফিসিয়াল আনঅফিসিয়াল দুরকমভাবেই। কিন্তু কোথাও একটা ভোট আসছে হয়তো 8 মাস পরে অথবা 7 মাস পরে, তার জন্য শাসক মানে কেন্দ্রের শাসক রাজ্যের শাসকের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা হতেই পারে, এদেশের একাধিক রাজ্যে হয়, গণতন্ত্রে এটাই স্বাভাবিক। কিন্তু সেনাবাহিনী আর রাজ্য প্রশাসনের মধ্যে এই দূরত্বটা আসবে কেন, আর যদি আসে সেটা কতটা বিপজ্জনক বলে মনে করছেন বিশ্বনাথ চক্রবর্তী? প্রথমত আমি বলবো যে সেনাবাহিনী এত ঠুনকো নয় যে কোনো রাজনৈতিক দল তাকে পরিচালনা করতে পারে। অতীতেও ইন্দিরা গান্ধীর কংগ্রেস পারেনি, আজকেও নরেন্দ্র মোদীর বিজেপি পারবে না। সেনাবাহিনী এতটাই অটোনমি নিয়ে ভারতবর্ষের পেশাদারি সংস্থা হিসাবে কাজ করে, আমাদের দেশকে রক্ষা করে। ফলে কোনো রাজনীতিবিদ আঙুল দিয়ে যদি বলে যে বিজেপি চালাচ্ছে, সেটা তার বক্তব্য হতে পারে, কিন্তু আমরা কেউ বিশ্বাস করি না। দ্বিতীয় যে বিষয়টা, সেটা খুব পরিষ্কার করে বলতে চাই যে দেখুন, সেনাবাহিনী আইন মোতাবেক বলেছে যে ভাই আমি 2 দিন তোমাকে পারমিশন দিয়েছি, তুমি মঞ্চটা খুলে নাও। তৃণমূল কংগ্রেস খোলেনি এবং সেটা তারা তখন নিজেরাই খুলে নিয়েছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে তৃণমূল কংগ্রেস তারপরেও সেটা মেনে নিতে পারলো না কেন? সেটা হলো আধিপত্যবাদ, রাজনৈতিক আধিপত্যবাদ। তৃণমূল কংগ্রেস অভ্যস্ত না, আইনের শাসনের অভ্যস্ত না। তারা হাইকোর্ট যখন কোনো রায় দেয় তখন রাজশেখর মান্তার বিরুদ্ধে তারা স্লোগান তোলেন। তৃণমূল কংগ্রেস সরাসরি বিচারপতিদের আক্রমণ করেন, ইলেকশন কমিশনকে আক্রমণ করেন, এখানে সেনাবাহিনীকে আক্রমণ করবে, এতে আমি অবাক হইনি। একটা হতচ্ছাড়া আইন বহির্ভূত একটা রাজনৈতিক দলের ভূমিকায় কিন্তু তৃণমূল কংগ্রেস নেমেছে। একেবারে পরিষ্কার করে আমি বলতে চাই, সেনাবাহিনীকে রাজনীতির আঙিনায় টেনে যেভাবে তৃণমূল কংগ্রেস আনলো, মিটিং মিছিল করলো, এটা কিন্তু সেনাবাহিনীকে সরাসরি অপমান করা হয়, পরিষ্কার সরাসরি অপমান করা হয়। কেন সেনাবাহিনীকে রাজনীতির অঙ্গিনায় আপনি আনবেন আপনার রাজনৈতিক স্বার্থে? আপনি অবশ্যই বিজেপির বিরুদ্ধে 50টা আপনার অভিযোগ থাকতে পারে, বিজেপির বিরুদ্ধে মিটিং করতে পারেন, সেনাবাহিনীর বিরুদ্ধে মিটিং মিছিলে নেমে গেছেন আপনি। সেনাবাহিনীকে কোথায় নামাচ্ছেন আপনারা? এবং আজকে সেখানে আইনসভায় দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যেভাবে 71 সালের খান সেনার সাথে গতকালের মেয়র রোডের সেনাবাহিনীর ভূমিকা টানলেন, অর্থাৎ সাযুজ্য টানলেন, এটা শুধু আপত্তিকর তা নয়, আমি মনে করি এটা দেশ দ্রোহী একটা কাজের তিনি অবতীর্ণ হলেন। তিনি কেন করলেন? দুটো কারণ হতে পারে। একটা হলো চূড়ান্ত ওনার জ্ঞান নেই, অজ্ঞ মানুষ, এবং অজ্ঞতার থেকে তিনি করলেন। কিন্তু আমি সেটাও মানতে পারছি না সম্পর্কে এই কথা কেউ বলবেন, সম্পর্কে বলা যায়। তবে এখন মনে হয় যে কোনো একটা জায়গায় হয়তো পারদর্শী হলেও মানুষ ভালো মানুষ নাও হতে পারে। অর্থাৎ আমি হয়তো পলিটিক্যাল সায়েন্সে বিরাট পণ্ডিত হতে পারি, কিন্তু আমি যে ভালো মানুষ হবো তার নির্দিষ্ট সংজ্ঞা হতে পারে না। একজন নাটকের বিরাট ব্যক্তি হতে পারেন, একজন কবি বিরাট হতে পারেন, ব্যক্তি মানুষ যে ভালো নাও হতে পারেন, সমাজের পক্ষে ক্ষতিকারও হতে পারেন। আবার একই সাথে আমি বলতে চাই যে সুমন, আমার মনে হচ্ছে দলের মধ্যে মার্কস বাড়ানোর জন্য উনি এই কথাটা বলেছেন। অর্থাৎ পরিষ্কার তৃণমূল নেত্রী যেহেতু গতকাল আর্মিকে নিয়ে ওই কথা বলেছেন, ফলে এখানে যদি দলের মধ্যে মার্কস বাড়াতে হয়, নম্বর বাড়াতে হয়, তাহলে তার থেকেও আরো খারাপ কথা বলতে হবে। সেই খারাপ কথাটাই উনি বলবার চেষ্টা করেছেন এবং দলের মধ্যে মার্কস পেয়েছেন। এটা তো তৃণমূল কংগ্রেসের একটা রাজনৈতিক সংস্কৃতি যে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে খারাপ কথাটা বলবেন তার থেকে আরো খারাপ কথা বলে নিজেকে প্রতিষ্ঠা করতে হবে। দেখুন সুমনদা, ব্রাত্য বসুর বক্তব্যটা আপত্তিকর যদি হয়ে থাকে, আমাদের সবার এখানে প্রশ্ন আসছে, তাহলে বিরোধী দলের নেতা, সে বিরোধী দলের হতে পারে, বিজেপির হতে পারে, তিনি সেই আপত্তিটাকে রেকর্ড করতে চেয়েছেন, তাহলে তার জন্য তাকে পুরো সাসপেন্ড হয়ে গেলেন তিনি। প্রশ্নটা হচ্ছে যে এমন তো নয় যে মমতা বন্দ্যোপাধ্যায় 4 তারিখে বাংলা বাঙালির জন্য বক্তৃতা করবেন আর বিরোধী নেতার মুখ দেখবেন না, সেই জন্য বারবার বিরোধী দলের নেতাকে, এর আগেও আমি দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা করবেন, তার আগের দিন চ্যাংদোলা করে বিরোধী দলের নেতাকে নিয়ে তার আগের অধিবেশনে বন্ধ, তাকে বাদ দেওয়া হলো, সরিয়ে দেওয়া হলো। তাহলে মুখ্যমন্ত্রী কি সত্যি আমাদের রাজ্যে গণতন্ত্রের এত খারাপ অবস্থা যে মুখ্যমন্ত্রী বিরোধী দলের নেতাকে দেখতে চাইছেন না যখন বক্তৃতা করবেন? অর্থাৎ 4 তারিখে বক্তৃতার সময় বিরোধী দলের নেতা ছাড়াই উনি বক্তৃতা করবেন, এটা কতটুকু গণতন্ত্রের পক্ষে সভ্য হলো? এবং লাস্ট আমি বলবো যে দেখুন, গতকালের মেয়র রোডের যে ঘটনা, তার সাথে আজকের ওই সেনাবাহিনীর ট্রাকের নিয়ে যে তৎপরতা, তার একটা সম্পর্ক নেই তো। গতকালের যদি মেয়র রোডের ঘটনাটা না হতো, অর্থাৎ সেনাবাহিনীর তৎপরতার সাথে তৃণমূলের মঞ্চটা যদি না ভেঙে দিতেন, খুলে না দিতেন, তাহলে আজকে সেনাবাহিনীর ট্রাক আটকানো বেআইনিভাবে সে করেছে, ট্রাক আটকানো নিয়ে
প্রেস কনফারেন্স করা, পুলিশের এত তৎপরতা আমরা কি সত্যি দেখতে পারতাম? এটার দুটোর মধ্যে একটা সাজুজ্য কি নেই? এবং একই সাথে যে প্রশ্নটা ফাইনালি আমি রাখতে চাই, যে আপনি মানে সেনাবাহিনীর ট্রাক নিয়ে যতটা তৎপর হলেন, আপনি আপনার এমএলএ অর্থাৎ শওকত মোল্লার যে কনভয়ে একজন মানুষ মৃত্যু ঘটে গেল, সেই ক্ষেত্রে আপনি আরেক রকম অবস্থা নিচ্ছেন কেন? অর্থাৎ একই পুলিশ সেনাবাহিনীর ক্ষেত্রে যত তৎপরতা হলো, সেটা নিজের ক্ষেত্রে অর্থাৎ নিজের এমএলএর ক্ষেত্রে অন্যরকম অবস্থা নিলেন কেন? আমার শুধু একটাই, যেহেতু আপনি আপত্তিকর শব্দটা বললেন, আপনার গোটা বক্তব্যে একটা শব্দ আপত্তিকর লেগেছে। আমি যে আপনি একটা স্বীকৃত রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস, হতচ্ছাড়া শব্দটা ব্যবহার করেছেন। একেবারে আমি হতচ্ছাড়া সচেতনভাবেই বললাম যে সম্প্রতি তৃণমূল কংগ্রেসের যদি মানে ধরুন বিচারককে আক্রমণের দিকে তাকান, বিচারকের বাড়ির আশপাশের পোস্টারিং দেখান, মানে সরাসরি বিচারকদেরকে যে ল্যাঙ্গুয়েজে কথা বলছেন, যেভাবে ইলেকশন কমিশনকে কথা বলছেন, এটা কোনো নর্মাল পলিটিক্যাল পার্টির শব্দ হতে পারে? তাহলে আমার প্রতিক্রিয়া আমাকে বলতে দিতে হবে। মানে একজন নিজেকে অধ্যাপক হিসাবে দাবি করে একটা স্বীকৃত রাজনৈতিক দল, যিনি একটা রাজ্যে সরকারে আছে, তাকে কিভাবে অপমান করছেন উনি। সেখানে টিএমসির মতো, তৃণমূল কংগ্রেসের মতো দলকে উনি বলছেন যে হতচ্ছাড়া। এই কথাটা যদি সংসদীয় হয়, আপনাদের এই চ্যানেল যদি এটাকে অ্যাপ্রুভ করে, তাহলে বলেছেন অপমানজনক তৃণমূলকে উনি আজকে বাঙালিদের অপমান করছেন বলে আমরা এখানে আন্দোলন করছি, এবং সেখানে দাঁড়িয়ে তৃণমূলকে অপমান করে বারবার এই কথা বলছেন। তাহলে একটু খোলামেলা কথা বলে। আমার শুধু একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে এই যে হ্যাঁ না এক সেকেন্ড আরে আপনি তো অপমান করেন, প্রতিদিন অপমান করেন, আপনারা প্রতিদিন অপমান করেন, প্রতিদিন অপমান করেন। আরে চোর তো বিজেপি, চোর সিপিএম, এরা সব চোর। হ্যাঁ, সবাইকে বলতে দেবো, কিন্তু মান অপমান নিয়ে এত কথা হচ্ছে। দেখুন, আত্মসমালোচনা এটা তো লাইভ শো, আপনারা প্রত্যেকে জানেন। অনেক সময় আমিও উত্তেজিত হয়ে পড়ি, হয়তো মুখ থেকে অসংসদীয় শব্দ আমার দীর্ঘ 3 দশকের কেরিয়ারে কোনোদিন না। আপনাকে বলছি না, আরে বসাই, আরে দুজন এক সেকেন্ড, দুজনকে থামালাম। তার কারণ এক সেকেন্ড, তার কারণ হচ্ছে আপনাদের দুজনকেই বলছেন, আমি নিজেকে বলছি। আরে আপনি থামবেন একটু বিশ্বনাথ বাবু, এই এক সেকেন্ড সজল, আরে আমি আসছি। আমি বলছি বৈশ্যানদার আপত্তি কোথায়? বৈশ্যানদা অপমান, আমি বলছি খানিকক্ষণ আগে, আমি একদম আত্মসমালোচনার কোনো, আমার মনে হয় ভুল করলে দর্শকদের সামনে পরিষ্কার ভুলটা বিশ্বনাথ চক্রবর্তীকে বলছি না, বৈশ্বনাথ চট্টোপাধ্যায়কে বলছি না, আমার ভুলটা কোথায় হয়েছে। ধরুন এই উত্তেজনার মতে যখন তর্কাতর্কি হচ্ছিল, আমি বৈশ্বনাথদার সম্পর্কে আমি ওনার সামনেই বলছি, লাইভে বলছি, আপনারা দেখছেন যে আপনি তো মশাই ইতিহাস ভূগোল কিছুই জানেন না। এইটা বলা আমি মনে করছি আমার ভুল হয়েছে। আমার প্রকাশ্যে বৈশ্বনাথদার কাছে এক সেকেন্ড আমি মানে হচ্ছে লক্ষ্মী। হ্যাঁ আচ্ছা এটা হলো, কিন্তু আমি বলছি যে সবারই তো আত্মসমালোচনা দরকার। যে সংবাদ মাধ্যম সম্পর্কে, স্বীকৃত সংবাদ মাধ্যম সম্পর্কে, ঠিক স্বীকৃত রাজনৈতিক দল সম্পর্কে শব্দে যেমন আমার আপত্তি ছিল, বৈশ্যানন্দ খানিকক্ষণ আগে জয় পরাজয়ের এজেন্ডা বলছেন যে আপনারা এত খবর দেখাচ্ছেন, তাও তৃণমূল হারছে না। আমাদের তো হারা এবং জেতানো কোনোটাই আমাদের কাজ নয়। আমার সেটা খারাপ লেগেছে, আমি সঙ্গে সঙ্গে রিয়্যাক্ট করেছি। সেই রিয়াকশানটা আমার নিজের অন আ সেকেন্ড থট ভালো লাগেনি, না বলতে পারলে ভালো হতো। আমার প্রকাশ্যে এটা স্বীকার করতে কোনো ক্ষতি নেই। সুমনদা, আমি আপনাকে বলবো, আমি বিশ্বনাথ দাকে একটু ডেফার করে বলি যে আধিপত্যবাদের জন্য যাননি উনি, পুরো প্ল্যান করে গেছিলেন। যে গোটা মঞ্চে যায়নি, সে ভাঙা মঞ্চে গেছে। ওখানে গিয়ে নাটক করবে, খিচমেরি ফটো করবে, সারাদিন ধরে সেটা টিভিতে চলবে, বিতর্ক হবে, আমাদের হারিয়ে যাবে। খিচমেরি ফটো মানে তোর কল্যাণ ব্যানার্জি শিখিয়েছিল, আপনার কল্যাণ ব্যানার্জি শিখিয়েছিল, আপনার কল্যাণ ব্যানার্জি শিখিয়েছিল, আপনার কল্যাণ ব্যানার্জি শিখিয়েছিল, আপনার কল্যাণ ব্যানার্জি শিখিয়েছিল। আপনারা তো খুব অল্প বয়সী, কিন্তু আমার তো বয়স হচ্ছে। আমি বলছি এতটা, আমি বলছি এতটা উত্তেজিত হবেন না যাতে শরীর খারাপ হয়, এইটুকুই বলা। সেনা জিন্দাবাদ বলার জন্য শুভেন্দু অধিকারীকে বহিষ্কার করা হয়েছে, অন্য কোনো কারণে না। ভারতীয় সেনা ভুল তথ্য। আবার একটা কথা বলি, একজন
অধ্যাপক বিশ্বনাথ দা তিনি তৃণমূলকে গালি দেন কেন, তাই উনি বাজে লোক, খারাপ লোক। গালি দেননি তো, উনি আমি একটা কথা বলছি, কিন্তু আরেকজন অধ্যাপক ভারতীয় সেনাকে খান সেনার সঙ্গে তুলনা করবে, সেটা সেলাম জানাতে হবে। আমি বলছি শুনুন, ওদের দুটো তোষণ আছে, একটা হচ্ছে ভোট পেতে মুসলমান তোষণ করতে হয়, যেমন টিকিট পেতে সেটা মমতা তোষণ করতে হয়। বেশ বেশ, প্রথম কথা হলো যেটা ভালো লাগছে যে তুমি উত্তেজিত নও, তুমি শান্তভাবে কথা বলছো। এই যে হতচ্ছাড়া কথাটা বলছেন যে লক্ষ্মী ছাড়া, না এটা এটা কথাটা তো ভুল, কারণ তৃণমূলের তো লক্ষ্মী খাটের তলায়, খাটের ওপরে নেতা, বড় নেতা, মেজ নেতা, ছোট নেতা, চুনোপুটি নেতা। দ্বিতীয় কথা সত্যি হয় না, আমি আপনি ছবি তুলতে আমাদের ঘরে, আপনার ঘরে শওকত মোল্লার ছবি থাকবে, আমি আরেকটা কথা বলি, আপনি প্রথম অপমান করেছেন বিশ্বনাথ দাকে, আমরা সবাই খেয়াল করেছি, কিন্তু আমরা সত্যি কেউ বলেনি উনি নাকি প্রফেসর। এটার মানে এটা কি? অধ্যাপনাটা নিজের যোগ্যতাতেই করেন এবং যোগ্যতাতেই পেয়েছেন। আপনারা সিদ্ধহস্ত প্রতি কথায়, পাবলিককে, জনগণের সামনে প্রতি কথায় এই প্রতিবেদনে তাহলে আসতেই হবে। আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমন @IAM সুমন দে, প্রচুর মন্তব্য আসছে, কিন্তু আমি কিছু মন্তব্য যেটা লাইভ অনুষ্ঠান নিয়ে সরিয়ে রাখছি। শেখ শামীম তিনি বলছেন সেনাকে অপমান, দেশকে অপমান করার শামিল। পঙ্কজ সরকার লিখছেন সরকার আর সেনার মধ্যে সংঘাত কখনোই কাম্য নয়। আকাশদীপ সাহা লিখছেন তৃণমূল এবং বিজেপি দুদলই সেনাকে রাজনীতির ঘুঁটি হিসেবে ব্যবহার করতে চায়। চিন্ময় মজুমদার লিখছেন সেনাবাহিনীর ভূমিকা মানুষের কাছে সবসময় সম্মানের, আর সেই রকমই থাকবে। সৈকত বর্মন লিখছেন মুখ্যমন্ত্রী সেনাবাহিনীর মধ্যেও বিজেপির ভূত দেখতে পান, এটা দুর্ভাগ্যজনক। ঠিক এইখান থেকে যে প্রসঙ্গটা এক্ষুনি উঠলো, আমি সেই প্রসঙ্গটায় আমার পরের প্রতিবেদনে যাব, সেটা হচ্ছে এসএসসির দাগিদের তালিকা। এই আবহে কান ধরে উঠবো, সেই ফুটেজ দেখলে চমকে উঠবেন। তাকে কেউ করাচ্ছে না, এই ধরনের ভয়ঙ্কর ভয়াবহ ছবি বহুবার আমরা ফুটেজ ভাইরাল হয়েছে, কিন্তু এক্ষেত্রে তিনি নিজে কান ধরে ওঠবোস করে বলছেন টাকা নিয়েও জেলার নেতারা মুখ খুলতে পারছেন না, মুখ খুলছেন না। তার প্রতিবাদে তৃণমূলের তমলুকের নেতা, পূর্ব মেদিনীপুরের তৃণমূল কাউন্সিলর কান ধরে ওঠবোস করছেন। দেখাবো প্রতিবেদন, তারপর আলোচনায় আসবো। আমরা যেই কানে ধরে উদ্বোস করলাম, আমাদের কিছু নেতৃত্ব তারা মুখ না খোলা, তাদের হয়ে মানুষের কাছে আমি কানে ধরে উদ্বোস করছি। এসএসসির দাগি তালিকায় সামনে এসেছে তৃণমূলের বহু নেতা, মন্ত্রী, বিধায়কদের আত্মীয়ের নাম। এই আবহে তৃণমূলেরই একাংশকে কাঠগড়ায় তুলে কান ধরে ওঠবোস করলেন পূর্ব মেদিনীপুরের এই তৃণমূল কাউন্সিলর। ফেসবুকে কান ধরে ওঠবোসের সেই ভিডিও পোস্টও করেছেন তিনি। ইনি পার্থ সারথী মাইতি, পেশায় আইনজীবী, তমলুক পুরসভার 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর এবং যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি। নিয়োগ দুর্নীতি নিয়ে জেলা নেতৃত্ব মুখ না খোলায় দলের একাংশের সঙ্গে শুভেন্দু অধিকারীর আঁতাতের অভিযোগ তুলেছেন তৃণমূল কাউন্সিলর। তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্ব জানে কে চুরি করেছে, পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত নেতৃত্ব জানে, কিন্তু তারা দেখা যাচ্ছে নিজেদের স্বার্থে, নিজেদের পদ বাঁচানোর জন্য শুভেন্দু অধিকারীর নাম মুখে আনছে না। এবং শুভেন্দু অধিকারী যে চুরি করেছে তাদের কাছে ডকুমেন্টসও আছে, কিন্তু তারা দেখাবেন না, এবং শুভেন্দুবাবুর সাথে যোগসাজশ এখনো থাকার জন্য এই ভিডিওকে হাতিয়ার করে তৃণমূলকে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। যারা চোর তাদের তো গায়ে লাগছে না, কিন্তু যারা ভদ্র, যারা সাধু, যারা সৎ, তাদের তো গায়ে লাগছে। যারা সৎ তৃণমূল কংগ্রেস কার্যকর্তা, তারা এই জাতীয় অপরাধ দেখে হতভম্ব হয়ে যাচ্ছে, তারা জনগণের কাছে ক্ষমা চাইছে। এটা পূর্ব মেদিনীপুরের সূত্রপাত। আমি দেখেছি পার্থর ভিডিওটা, আমি দেখেছি, আমি বিস্তারিত বলতে পারবো না।
আমি এটা নিয়ে আমি এক্ষুনি কোনো কথা বলবো, আমি জানি না এটা, মানে আমি জাস্ট এক ঝলক দেখেছি। তৃণমূল কাউন্সিলরের অভিযোগের প্রেক্ষিতে দল কি কোনো পদক্ষেপ নেবে সেটাই দেখার। বিটন চক্রবর্তী, রঞ্জিত সাউ, ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ। মানুষের কাছে আমি কানে ধরে উদ্বোস করছি। দেখুন, টেন্টেড শিক্ষকদের নিয়ে আলোচনা, কিন্তু নেতা নিজে বলছে যে তার দলের নেতারাও টেন্টেড। আমি এইখানে বৈশ্বনাথদার কাছে আসবো যে এর থেকে বড় স্বীকারোক্তি তো হয় না। দলের নেতারা টাকা নিয়ে মুখ খুলছেন না, সেই জন্য কাউন্সিলর কান ধরে উঠবোস করছেন নিজেই স্বতঃপ্রণোদিত হয়ে। আমি বলছি রিলস বানাচ্ছেন এবং বাজারে ছাড়ছেন। অর্থাৎ বৈশ্বনাথদা পরিষ্কার নিজে মেনে নিচ্ছেন যে তৃণমূল কংগ্রেসের নেতারা টাকা নিয়েছে। একজন নেতার বিরুদ্ধেও কি তৃণমূল ব্যবস্থা নিয়েছে যাদের কথা উনি বলছেন? অর্ধেকটা বললেন আর অর্ধেকটা বললেন না। না না, বলুন না, আপনি পুরোটা বলুন। শুভেন্দু অধিকারীর সাথে যোগাযোগ আছে, সেই জন্য উনি জবাব দিতে পাচ্ছেন না। শুভেন্দু অধিকারী এই করাপশনের সঙ্গে যুক্ত ছিল, এটা আপনারাই দেখেছেন, হাতে করে টাকা নিচ্ছে। এবং বিজেপি পার্টি ওয়েবসাইটে দেখতেই ছিল যে নরদা স্ট্রিং এই ধরনের ঘটনা। আপনি তো মনে করছেন যে নারদায় যাদের ছবি দেখেছিল প্রত্যেকের জেলের মধ্যে থাকা উচিত, মনে করছেন তো? সত্যতার কথা বলছেন তো? না না, নারদায় যাদের ছবি তাদের বাইরে থাকা উচিত না মনে করছেন তো? কোনো অসুবিধা নেই। শুভেন্দুকে একদিনও ডাক্তার দেখেছেন? শুভেন্দুকে একদিনও ডাক্তার দেখেছেন? একদিন ডাক্তার দেখেছি, ঢুকতেও দেখেছি। দেখাবো লাইব্রেরি থেকে। আমি হেমন্ত বিশ্ব শর্মার দায়িত্ব নিতে পারবো না। ওহো, আমি একটুও বলছি না। আমি বলছি যে শুভেন্দু অধিকারীকে এক সেকেন্ড আমি সিবিআই বা ইডির অফিসে একদিন ঢুকতে দেখেছি। কাকে? শুভেন্দু অধিকারীকে? আচ্ছা, আপনারা দেখাবো, আর্কাইভেও আছে। এই ঘটনায় উনি নারদায় ডাক পেয়েছিলেন। আমরাও তো জানি না উনি। এবার আর একটা কথা বলুন, এই যে ছেলেটি করেছে কি কারণে করেছে, কিসের জন্য করেছে আমরা জানি না। উনি ছেলে না, কাউন্সিলর, আপনারই মতো কাউন্সিলর। তমলুকের কাউন্সিলর দেখাচ্ছেন, আমি দেখাচ্ছি, আসলে নন। না না, মাইকে আপনি দেখাচ্ছেন। উনি করেছেন, আমাদের পার্টির যারা আছে তারা অলরেডি বিবৃতি দিয়েছে যে এই কাজটা উনি কেন করেছেন সেটা নিয়ে নজর রাখছেন। ছবি তোলার জন্য করেছেন না ইচ্ছাকৃতভাবে আমাদের ক্ষতি করার জন্য করেছেন, এটা আমাদের নিশ্চয়ই নজর থাকবে। কিন্তু উনি শুভেন্দু অধিকারী, আমি একজন নাম বলছি, একজন মাননীয় সাংসদ তোমাদের জহর সরকার, তিনি কেবলমাত্র দুর্নীতির জন্য আর ওই পদে থাকেননি। উনি পরিষ্কার পাবলিক স্টেটমেন্ট পর্যন্ত দিয়েছিলেন দুর্নীতি এতটাই দুর্নীতি যে উনার পারিবারিক সম্মান নষ্ট হচ্ছে। এরকম একটা পারিবারিক সম্মানের উনি একবার রেজিগনেশন নিয়ে উইথড্র করেছিলেন। না, তুমি পরিষ্কার বলেছেন একবার উনি পরিষ্কার বলেছেন সম্মান নষ্ট হচ্ছে। না না, অভয়ের সময় তো উনি ছেড়ে বেরিয়ে গেলেন। খুব কম সাংসদেরা আছে যারা নৈতিক ইস্যুতে ছেড়ে বেরিয়ে যান। আগেরবারও উনি দিয়েছিলেন রেজিগনেশন, আরো অন্য এমপিরাও দিয়েছেন, তারপরে তারা উইথড্র করে নিয়েছেন। আমি বলছি পার্থসারথীয় অ্যাডভোকেট, বৈশাদাও অ্যাডভোকেট, পার্থসারথীয় কাউন্সিলর, বৈশাদাও কাউন্সিলর। তফাৎ শুধু একটাই, ও হচ্ছে চোরির বিপক্ষে বলছে, উনি চোরের পক্ষে বলছেন। দুদিকেই অ্যাডভোকেট লাগে। আমি বলছি শোনো, এখনো সুযোগ আছে। পাশাপাশি এটাও বলছে যে তৃণমূল আমি মাঝে মাঝেই বলি যে অনুষ্ঠান চালাতে চালাতে প্রায় মনে হয় যে কিন্ডার গার্ডেন স্কুলে, একেবারে বাচ্চাদের কিন্ডার গার্ডেন স্কুলে বসে আছি। তবে আমার এই স্টুডিওতে কিন্তু কান ধরে উঠবোস বা নীল ডাউন কোনোটারই হিসেব নেই, কোনোটাই হয় না এখানে। কিন্তু আমি বলছি সজল, পাশাপাশি একটা অংশও আছে, সেটা বলছেন যে যদি নেতারা তারা টাকা ফেরত দিতেন, তারা মানুষকে ফেস করতেন, তারা টাকা নেওয়ার কথা স্বীকার করতেন, তাহলে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রতিবাদে আরো জোরের সঙ্গে গলা তোলা যেত। এই কাউন্সিলরই বলছেন। ঠিকই তো বলছে। যদি ওনার কথা হয় আগে টাকাটা ফেরত দিক না। আমার বক্তব্য হচ্ছে এত দিন ধরে আমরা যেটা দেখছি, শুধু যারা ঘুষ দিয়েছে শাস্তি শুধু তারাই পাচ্ছে। দাদা, এখানে আমি অনেকের ব্যর্থতা, যে ইনক্লুডিং সিবিআই, যারা ঘুষটা নিয়েছে তারা বহাল তবিয়াদের বাড়িতে সাংবাদিক গেলে বলছে আমার বাড়ি আমার বাড়ি আমার বাড়ি। আমি আপনাকে বলি, এদের মনে থাকে না যে যে বাড়িগুলো থেকে টাকা নিয়েছে সে বাড়িগুলো ছাদই নেই, আর সে বাড়িগুলোর অন্য নেই, আর এরা বলছে আমার বাড়ি। আমি বলবো সিবিআই কে এখন নান্টু ঘোষকে দেখে জেরা করা উচিত, এদের কাউন্সিলর থেকে শুরু করে সবাইকে জেরা করা উচিত, যে এরা চাকরিটা ফেরত করে না বলে এই এতগুলো মানুষের এই দুরবস্থা। আমি বলছি যে কান ধরে উঠবোস যে ও কিন্তু নিজে করছে না, কান ধরে উঠবোস ও চোর তৃণমূলকে করাচ্ছে এবং প্রাক্তন চোর তৃণমূলকে করাচ্ছে। ও কিন্তু শুভেন্দু অধিকারী কথাও বলেছে। আমরা জানি শুভেন্দু অধিকারী যখন তৃণমূল কংগ্রেসে ছিল
পূর্ব মেদিনীপুরে এরকম টেন্টেড প্রার্থী তালিকা দেখো, তার মধ্যে কিন্তু আবার সিপিআইএম শূন্য, তৃণমূল আছে টেন্টেড তালিকায়, আবার হচ্ছে বিজেপিও। আমি বলেছি তৃণমূলের ক্রাচ কি আমার জানা আছে? তৃণমূলের ক্রাচ এদিকে সিপিএম এদিকে কংগ্রেস। থামো, জেলার নেতারা তো টাকা ফেরত দিতে পারবে না। জেলার নেতারা টাকা ফেরত দেবে কোত্থেকে? মাল তো চলে এসেছে কালীঘাটে আর ক্যামাক সিটি, কে টাকা ফেরত দেবে? বিজেপির নেতাদেরও নাম আছে সজলদা, কিন্তু সিবিআইডি নিয়ে ভাষণ শুনবো না। বাংলার সিবিআইডি নিয়ে তো এত কথা শুনলাম, ট্রান্সলেটর খুঁজে পাওয়া গেল না। কালীঘাটের কাকু কণ্ঠস্বর থেকে লিপস এন্ড বাউন্সে পৌঁছানো গেল, লিপস এন্ড বাউন্সে পৌঁছানো গেল। আরেকটা সার্কুলার দিয়েছে, আমি বলছি দিল্লি পুলিশ আরেকটা সার্কুলার দিয়েছে, ট্রান্সলেটর খুঁজছে। সুজন বাবু সেটা পোস্ট করছেন, সুজন বাবুও পোস্ট করছেন, অভিষেক ব্যানার্জিও পোস্ট করছে। আরে বরঞ্চ চলে যাও না, ট্রেনের ভাড়াটা না দিয়েই দেবো। দেখুন শুনুন, আমি বলছি যে একটা জিনিস পরিষ্কার, সেটা হলো যে দিনের আলোর মতন আমরা বুঝতে পারছি যে কিভাবে একের পর এক দুর্নীতির সাথে যুক্ত। যেমন 50 কোটি টাকা মানে পার্থ চট্টোপাধ্যায় বান্ধবীর বাড়িতে যেটা পাওয়া গেল, সেটা তো কালেক্টেড মানি। এবং উপেন বিশ্বাস যেটা বলেছেন যে একটা সিস্টেমেটিক্যালি টাকা জেলার থেকে র্যাকেটের মাধ্যমে কলকাতায় আসতো। তাহলে প্রশ্নটা হচ্ছে যে মানে তৃণমূল এবং আপনি 50 কোটি বলছেন, 238 কোটি ইডি অলরেডি উদ্ধার করেছে। এবং কুণালের বক্তব্য যদি জানি যে পার্টির সর্বস্তরের লোকরা জানতো, সর্বোচ্চ পর্যায়ের লোকরা জানতো কুণাল হলো তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। তাহলে তৃণমূল কংগ্রেসের তো একটা দায় আছে যে যে সমস্ত গরিব মানুষের থেকে টাকা তোলা হয়েছে সেই সমস্ত নেতাগুলোকে আইডেন্টিফাই করে বলা যে হয় টাকা তোমরা ফেরত দাও, নাহলে তোমাদের এখন জেল খাটতে হবে, রাজ্য পুলিশ ব্যবস্থা নিবে। আমার প্রশ্ন হচ্ছে, কোনো একটা জায়গায় যে তৃণমূল কংগ্রেস গরিব কথা বলে, বাঙালির কথা বলে, দরিদ্র মানুষের কথা বলে, প্রকল্পের কথা বলে, সেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকেই তো বলা উচিত যে সমস্ত নেতারা টাকা নিয়েছেন টাকা ফেরত দিন। আমি বলছি তাহলে এই কাউন্সিলর কি মানে দৈত্য কুলে প্রহ্লাদ না প্রহ্লাদ কুলে দৈত্য? এই কোথায় যাবে আবার? আমারটা মনে হচ্ছে ওর বিজেপি যাওয়ার জন্য বসে আছে হয়তো। হ্যাঁ, এর বুদ্ধিটা কি? এর কি যে সত্যিকারে কদিন পরে বিজেপি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমি তো দেখছিলাম বিজেপি হতেও তো পারে, কিছুদিন পরে যেতেও তো পারে। এখন একটা বিবেকের কথা বলছে, বিবেকের কথা বলছে, দুদিন পরে বিজেপি তো যেতে পারে। শুনুন আজকে যদি একটা কথা সত্য না, না কংগ্রেসের যে পুরনো সিম্বলটা আছে না, আমি শুধু হ্যাঁ যোগ করে দিই, তমলুক সাংগঠনিক জেলা সভাপতি নিজে বলছেন যে এই পরিবার এবং এই ব্যক্তির তার অবদান বিরাট। সার্টিফাই করছে ভবিষ্যতে কি হবে তা আমি তো বলছি। বিবেকটা অনেক আগে হওয়া উচিত ছিল, আজকে কেন বিবেক অনেক আগে হওয়া উচিত। যেমন এখনো আপনারা না, এখনো আপনারা বিজেপিতে যাব না, উনি একজন অধ্যাপক। পূর্ব মেদিনীপুর যেটা হিসাব করা হচ্ছিল সব থেকে বেশি হচ্ছে পূর্ব মেদিনীপুর। আপনি আচুরি ধর্ম জীবকে শেখাও, তোমার দলে যারা যারা গেছে এমনও আছে তারা 32। দেখুন টাকার অঙ্কটা বেশি হলে কিন্তু সব হিসেব গুলিয়ে যায়। কেন বলছি? 50 কোটি বলছিলেন বিশ্বনাথ চক্রবর্তী। একেবারে পরস্পরকে চোর বলার আগে আমি পরের প্রতিবেদনটা নিতে চাইব। সেটা হচ্ছে 50 কোটি তো ছোট। ইডি কোর্টে একেবারে রিমান্ড লেটারে লিখেছে 238 কোটি টাকা সম্পত্তি ইতিমধ্যেই তারা উদ্ধার করেছে। আপনারা জানেন এই গোটা প্রক্রিয়াতে প্রথম শুরু হয়েছিল কোথা থেকে? বাক কমিটি। সেই বাক কমিটির আইনজীবী আজকে একেবারে স্পষ্ট বললেন 3000 থেকে 4000 কোটি টাকা শুধু চাকরি বিক্রির দুর্নীতির ভলিউম। ভাবতে পারছেন? আমাদের মতো একটা রাজ্যে বাক কমিটির আইনজীবী বলছে 3 থেকে 4000 কোটি টাকা এই চাকরি বিক্রির ভলিউম। আমি বলছি এটাকে মাইক্রো লেভেলে পরিবার, ব্যক্তি মানুষে এসে দেখুন কতগুলো পরিবার একেবারে উজাড় হয়ে গেছে অন্যায়ভাবে। তারা চাকরি কিনে চাকরি করতে চেয়েছেন, খুব অন্যায়, কিন্তু পাশাপাশি এই বিপুল অঙ্কের টাকা রইল কোথায়, আছে কোথায়? পার্থ চট্টোপাধ্যায়ের কাছ থেকে তার বান্ধবীর ফ্ল্যাট থেকে তো 50 কোটি পাওয়া গেল, আর 11 কিলো গয়না, সোনার গয়না, বাকিটা কোথায়? এই প্রশ্ন তো থাকবে। মানে 3000-4000 crores তো হবে। নিয়োগ দুর্নীতির অঙ্ক 3 থেকে 4000 কোটি টাকা। দাগি তালিকা নিয়ে তোলপাড়ের আবহে এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে এমনই বিস্ফোরক দাবি করলেন হাইকোর্ট নিযুক্ত বাক কমিটির আইনজীবী অরুণাভ বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, এসএসসি 1806 জনের তালিকা প্রকাশ করলেও তার দাবি সংখ্যাটা আরও বেশি। যে তালিকা প্রকাশিত হয়েছে
আপনি কি মনে করেন যে সংখ্যাটা এটাই? না, সংখ্যাটা তো এটা নয়, কারণ ডিভিশন বেঞ্চে, এখানে ক্যালকাটা হাইকোর্টেও ডিভিশন বেঞ্চে বারবার ডিফারেন্ট ফিগার এসেছে। কখনো তারা 5 বলছে, কখনো বলছে 7,000 বলছে, কখনো 9,000 বলছে। আলটিমেটলি সুপ্রিম কোর্টে দেখা যাচ্ছে তারা একটা ফিগার এনেছে 6,500 অ্যারাউন্ড। এখন তো সেই 6,500 অ্যারাউন্ড যে ফিগারটা তো অলরেডি টেন্টেড হিসেবে ডিক্লেয়ার্ড, সেখানে এখানে 1800 বা 1900 এই ফিগারটা তো আসার কোনো জায়গাই নেই। প্যানেল এক্সপায়ারি করে যাওয়ার পর যাদের চাকরি হয়েছে তো অলরেডি টেন্টেড হিসেবেও ডিক্লেয়ার্ড ফ্রম সুপ্রিম কোর্ট। আমি সিডি অবধি আমরা করেছি, আমরা তো 1100 নাম জমাই দিয়ে দিয়েছি যে 1100 লোক যে এরা এক্সপায়ারি অফ দ্য প্যানেলের পরে চাকরি পেয়েছে, অ্যাবসলিউটলি অবৈধ। মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে নিয়োগ, র্যাঙ্ক জাম্পিং, সই স্ক্যান করে রেখে প্রয়োজন মতো ব্যবহার, জেলা স্কুল পরিদর্শককে দিয়ে নতুন শূন্যপদ তৈরি করে চাকরি, নিত্য নতুন উপায়ে দুর্নীতি করা হয়েছিল বলে উঠে আসে তদন্তে। প্রথম যেটা আমরা দেখতে পাই যখন আমরা এই যে স্ক্যামটা হয়, প্রথমত আপনার রেগুলার আমরা দেখছেন র্যাঙ্ক জাম্পিং, সেটা তো আমরা দেখিয়েছি। দ্বিতীয়ত হচ্ছে যারা কিছু লোক যারা আমরা যাদেরকে মানে অন টেবল আমরা কনফ্রন্ট করেছি, তারা দেখা গেছে শুধু পরীক্ষা এসে নামই জমা দিয়েছে, তারপরে তারা কিছু জানে না। তারপরে সাবসিকুয়েন্টলি তারা বলেছে আমরা প্রচণ্ড কেঁদেছি। কাঁদলাম বলে অফিস থেকেই লোকে বললো তোমরা একটা আরটিআই অ্যাপ্লিকেশন করে দাও। যেই আরটিআই অ্যাপ্লিকেশন করলো 2 মাসের মধ্যে আমার চাকরি হয়ে গেল। তার নাম্বার বাড়বে কীভাবে? যাই হোক, তার নাম্বারও বাড়লো, তার চাকরিও হয়ে গেল। তখন একটা স্ক্যান সিগনেচারের ইন্ট্রোডাকশন হয়। এবার স্ক্যান সিগনেচারে তো সার্ভারে লোড করা আছে, আপনি তো জানতেই পারবেন না কাকে দেওয়া হচ্ছে না দেওয়া হচ্ছে। কিছু সিগনেচার নেই, মানে আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট লেটারগুলো আনান আপনি দেখবেন সমস্ত স্ক্যান সিগনেচারে আছে, কোনো ফ্রেশ সিগনেচার বা অরিজিনাল সিগনেচার তাতে কিছু নেই, সমস্ত স্ক্যান সিগনেচার। বাগ কমিটির 1,500 পাতার চাঞ্চল্যকর রিপোর্ট এসেছিল এবিপি আনন্দর হাতেও। সেখানে উল্লেখ করা হয়েছিল অনুসন্ধান কমিটির সামনে পেশ হওয়া নথিতে দেখা যায় প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পর এবং নতুন প্যানেল আপলোড হওয়ার আগে বেশ কিছু প্রার্থীর র্যাঙ্ক পরিবর্তন করা হয়েছে। ভুয়ো নিয়োগপত্রগুলো পর্ষদের অফিস থেকে না দিয়ে এসএসসির নবনির্মিত ভবন থেকে দেওয়া হয়েছে। দুর্নীতিতে সরাসরি যুক্ত ছিলেন এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা এবং মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অনুমতিতে যুগ্ম সচিব যে 5 সদস্যের কমিটি গঠন করেছিলেন তা বেআইনি। তবে রাজ্য সরকারের সঙ্গে ওই কমিটির সরাসরি কোনো সম্পর্ক ছিল কিনা তা বাগ কমিটির কাছেও স্পষ্ট ছিল না। সব মিলিয়ে এসএসসির দাগি তালিকা প্রকাশের পরেও তা নিয়ে বিতর্ক তুঙ্গে। উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। দেখুন, রাজনীতির লোকজনকে নিয়ে রঙ্গ ব্যঙ্গ রসিকতা এই বাংলায় বা এই দেশে নতুন কিছু নয়। অনেকে বলছেন সেই পরম্পরা এবার নতুন সংযোজন অনির্বাণ ভট্টাচার্য। বঙ্গ রাজনীতির অত্যন্ত পরিচিত 3 মুখ, 3 দলের 3 ঘোষকে যেভাবে নিজেদের গানে তুলে এনেছেন অনির্বাণ, সেটা এখন রীতিমতো ভাইরাল। আপনাদের সামনে রইল ভাইরাল হওয়া সেই গানের ঝলক। আর যাদের নিয়ে এই রসিকতা, মানে 3 ঘোষ, কুণাল ঘোষ, দিলীপ ঘোষ আর শতরূপ ঘোষ, তাঁরা কি বলছেন? তারাও কি হাসছেন নাকি গোঁসা করেছেন? পুরোটাই রইল আপনাদের সামনে। এই আমাদের দোষ, গান বাজনা করতে গেছে এসব কথা বললে রেগে যাবে কে? রেগে যাবে কে? প্যারোডি ছন্দে এক পংক্তিতে বাধা পড়লেন 3 ঘোষ, আর বঙ্গ রাজনীতির 3 মেরুতে থাকা 3 ঘোষকে ছন্দে মিলিয়ে দিলেন এক ভট্টাচার্য, অভিনেতা এবং গায়ক অনির্বাণ ভট্টাচার্য। এই আমাদের দোষ, গান বাজনা করতে গেছে এসব কথা বললে রেগে যাবে কে? রেগে যাবে কে? রেগে যাবে কুণাল ঘোষ। আরেক ঘোষ আছে, দাদা খুবই রোমান্টিক, ঘোষ দিয়ে যায় চেনা, গয়না দোকান সব তুলে দাও, গরুর দুধের সোনা। সেটা কে রে ভাই? বলছি ভাই ওই বিপ্লবীদের পার্টি আরেক ঘোষ আছে, আরেক ঘোষ আছে ওই বিপ্লবীদের পার্টি, টিভির চ্যানেল পার্টি অফিস বড্ড হাঁটাহাঁটি, তাই কিনেছে গাড়ি, দামটা বেশি খুব,
ফেসবুকেরই রাজা মদের দাদা এই গানের ভিডিও শেয়ার করে কুণাল ঘোষ ফেসবুকে লিখেছেন, অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের নতুন ব্যান্ড হুলিগানিজমের গানের অংশ। আমার মজা লেগেছে, ভালো লেগেছে। গানের ধরন, উপস্থাপনাও উপভোগ করলাম। একটু তির্যক, তাতে কি? কুণাল ঘোষ এসব মজা নিতে জানে। ভালো থেকো অনির্বাণ। এই গান নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন আরেক ঘোষও। আমি শুনেছি, আমার বেশ ভালোই লেগেছে, আমার মজা লেগেছে। ওটাকে অত পার্সোনালি নেওয়ার কিছু নেই। মানে আমার বরং আমি ধন্যবাদই জানাতে চাই যে আমার গতকাল থেকে মনে হচ্ছে যে বাংলা গানে যেরকম বেলা বোস, নীলাঞ্জনা, রঞ্জনা এরা সবাই রয়েছেন, সেরকম আমিও একটা বাংলা গানের ক্যারেক্টার হয়ে গেলাম। এটাই বা খারাপ কি? প্রতিক্রিয়ার জন্য বিজেপি নেতা দিলীপ ঘোষকে বারবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। এবিপি আনন্দ। গয়না দোকান সব তুলে দাও, গরুর দুধের